আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আমরা গত দিনে গড় টপিকটা শুরু করছিলাম, কিন্তু আমার একটু শারীরিক দুর্বলতার কারণে ক্লাসটা ফুল টাইম কন্টিনিউ করতে পারি নাই। তো সমস্যা নাই, আমরা আজকে সর্বোচ্চ চেষ্টা করব গড়ের অধ্যায়টা শেষ পর্যন্ত করার। গত ক্লাসে আমরা 2 নম্বর পদ্ধতি শেষ পর্যন্ত করছিলাম। আজকে আমরা 3 নম্বর পদ্ধতি শুরু করব। এই টপিকটা হচ্ছে গণিতের মধ্যে অনেক সহজ একটা টপিক। শেষের দিকে কিছু সমীকরণ টাইপের প্রশ্ন ছাড়া মোটামুটি পুরো টপিকটাই সহজ। তো আশা করি আপনারা সবাই এই টপিকটা খুব সহজে ধরতে পারবেন। আমি অঙ্ক সিরিয়ালে আগাবো। আপনারা যদি কোনো নির্দিষ্ট অঙ্কে সমস্যা ফেস করেন বা আগে থেকে করছেন, সমস্যা মনে হয়েছে, ওই প্রশ্ন নাম্বার বলবেন, আমি বই থেকে দেখাই দিব। ঠিক আছে? আমরা আজকে শুরু করব ধারাবাহিক সংখ্যার গড় পদ্ধতি 3। এই ধারাবাহিক সংখ্যার গড় বিষয়টা আমরা আমাদের সংখ্যা অধ্যায়ে অনেকটা আলোচনা করছিলাম। তো এখানে তারপরে একটু টাচ দেই। বীজগণিতের সমান্তর গুণোত্তর ধারা অঙ্কে অধ্যায়ে এই আলোচনাটা আবার আসবে। তো এই জন্য এখানে একটু শর্টে করে দিই। সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এই 5টা সংখ্যার যোগফল কত। নর্মালি যোগ না করে 3, 5, 15 বললেই হয়ে যাবে। এটা কিফের ভিত্তিতে বললাম? ধারাবাহিক সংখ্যা মানে যদি সিরিয়ালি সমান হারে বাড়ে অথবা সমান হারে কমে, এরকম কোনো যদি সিরিজ হয়, সেই সিরিজের মোট সংখ্যা যেমন সেইখানে আছে 5টি, এই 5টির গড় হচ্ছে মধ্যম সংখ্যা। তাহলে এখানে মধ্যম সংখ্যাটা কিভাবে বাইর হয়? ধরো 5টা সংখ্যা আছে, তো তাহলে শেষ পদ যোগ 1 ডিভাইডেড 2। এখন এখানে 1 থেকে শুরু করে এইভাবে যদি 99 পর্যন্ত হয়, তাহলে 99 যোগ 1 ডিভাইডেড 2 দিলে কি বাইর হবে? গড় বাইর হবে। তাহলে আমরা জানি ধারাবাহিক সংখ্যার মধ্যের পদটাই হচ্ছে গড়। এখন এটা যদি ক্রমিক ধারাবাহিক হয়, তাহলে সরাসরি আমরা প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। এখানে দেখেন আসতেছি 49 নম্বর অঙ্কটা দেখেন। 49 নম্বর অঙ্কটা বলতেছে যে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তাহলে এই 1 থেকে 49 পর্যন্ত যে ক্রমিক সংখ্যাগুলো আছে, এগুলোর গড় বাইর করতে গেলে কি করতে হবে? জাস্ট 1 আর 49 যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই টপিকের পিডিএফটা কিছুক্ষণের মধ্যে আপলোড করে দেওয়া হবে। তো এরা গড় বাইর করার জন্য 49 যোগ 1 ডিভাইডেড 2, 50কে 2 দ্বারা ভাগ করলে 25, অর্থাৎ গড় হচ্ছে 25। কেন এমন হয়? এর কারণটা দেখেন যে 1, 2, 3, 4, 5 যখন 5টা সংখ্যা আছে, তখন আমরা কি গড়ের প্রথম ক্লাসে দেখছিলাম যে গড় যদি একটা সংখ্যার থেকে বড় হচ্ছে, এই 4 হচ্ছে 1 বড়, তাহলে এই 1 যদি আমরা নিয়ে আসে 2কে লাগাই দেই, তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এখান থেকে 1 কমে এটাও 3 হয়ে যাবে। 5-এ 2 বেশি আছে, 2 যদি বাদ দিয়ে দেই, ওই 2টা নিয়ে এসে এটা যোগ করে দেই, তাহলে এটাও কিন্তু 3 হয়ে যাবে, সবগুলো 3 হয়ে গেল। তার মানে যদি আমরা মিডিল পয়েন্টটা বাইর করি, তাহলে গড় বাইর হয়ে যাবে। কারণ ধারাবাহিক সংখ্যাগুলোর সিস্টেমটা হচ্ছে যে মিডিল সংখ্যার থেকে বড় যে সংখ্যাগুলো, ওগুলা যতটুকু বড়, মিডল সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলো ততটুকুই ছোট হয়। এই কারণে ওই পাশের বাড়তি সংখ্যাটা এই পাশে এসে লাগাই দিলে সবগুলো সমান সমান হয়ে যায়, তখন গড়টা মাঝখানের সংখ্যাটা হয়ে যায়। আশা করি লজিকটা ক্লিয়ার। ঠিক আছে? এখন আসি, এটা ধারাবাহিক সংখ্যার ভেরিয়েশন আছে অনেক। আমরা এটা দেখলাম ক্রমিক ধারাবাহিক, মানে 1, 2, 3, 4 বা 7, 8, 9, 10 এরকম। ঠিক আছে? কিন্তু যদি কখনো এইরকম হয় যে 1 থেকে 4 পর্যন্ত সংখ্যাগুলোর গড়,
তাহলে আমাদের তো বারবার এইগুলো সংখ্যা বাইর করে বিস্তারিত দেখতে হবে না। সিস্টেমটা হচ্ছে প্রথমটা আর শেষটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 4 আর 1 5কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 2.5। ঠিক আছে, তাহলে দেখেন 2 আর 3 এই পাশে দুইটা সংখ্যা, এই 3 আর 4 এই পাশে দুইটা সংখ্যা, এই দুটো সংখ্যার মিডল পয়েন্টের সংখ্যাটা হচ্ছে 2.5। আর এই ডাইরেক্ট বাইর করার সিস্টেম হচ্ছে 4 আর 1 5কে 2 দ্বারা ভাগ। ঠিক আছে, আচ্ছা তাহলে একইভাবে দেখেন 50, 51, 52 এই সংখ্যাগুলো মোটামুটি একই রকম। 52 নম্বর অঙ্কটা দেখেন, গড় বাইর করতে পারবেন আশা করি, এগুলো কঠিন হবে না কারণ সংখ্যা অধ্যায় আমরা সুন্দরভাবে শিখছিলাম। ঠিক আছে, 52 নম্বর বলছে যে পরপর সাজানো 5টি সংখ্যার গাণিতিক গড় 12 হলে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যাটির যোগফল কত। দেখেন এখানে যেমন আমরা 1 2 3 4 5 যখন বলছিলাম তখন বলছিলাম কি যে এই 5টা সংখ্যার গড় কত, তখন আমরা যোগ করে ক্যালকুলেশন করে দেখলাম 3। এখন আমি যদি এই সংখ্যাগুলো মুছে দেই, মুছে দেওয়া বলি 5টা সংখ্যার গড় 3, সংখ্যা 5টা কত, তখন আমরা 3-এর পরে একটা সংখ্যা 4, তারপর একটা 5, তার মানে দুইটা সংখ্যা এই পাশে লিখবো আর দুইটা সংখ্যা 3-এর থেকে কম এই পাশে লিখবো। তাহলে দেখেন মোটে কিন্তু 5টা সংখ্যা হয়ে গেল। তাহলে এই জিনিসটাই আমরা এখানেও কাজে লাগাবো যে 52 নম্বরে বলছে যে 5টা সংখ্যার গাণিতিক গড় 12। এখানে কিন্তু বলে নাই যে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা না কোনো জটিল সংখ্যা, কোনো কিছু বলে না, বলছে পরপর সাজানো। তাহলে পরপর সাজানো মানে ধারাবাহিক সংখ্যা। তাহলে 12 হচ্ছে 5টা সংখ্যার গড়, তাহলে 12কে মাঝখানে বসাইলাম। এখন 12 এর থেকে বড় হবে দুইটা সংখ্যা 13 আর 14। কেন দুইটা সংখ্যা? কারণ 12 এর ডান পাশে দুইটা সংখ্যা, 12 এর বাম পাশেও দুইটা সংখ্যা, এই দুইটা 4টা আর এই একটা মিলে হচ্ছে 5টা। তাহলে এখানে সিরিজটা মিলে গেল। এখন আসি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যোগফল কত। তাহলে এই 10 আর 14 যোগ করলে 14 আর 10-এ 24। এখন আসি আরো একটু লজিক্যালি ভাবি যে এই অঙ্কটার অ্যান্সার এইভাবে দ্রুত আরো দেওয়া যাইতো, 12 দুগুণা 24 বললে অ্যান্সার চলে আসতো। কেন? কারণ আমরা জানি যে 12 যদি গড় যা হবে এটাকে 2 দ্বারা ভাগ করে, মানে প্রথম সংখ্যার শেষ সংখ্যা যোগ করে এইটাকে 2 দ্বারা ভাগ করেই তো গড় চলে এসেছে, তাই না? তার মানে এই সংখ্যা দুইটার যোগফল হবে গড়ের থেকে ডাবল, অর্থাৎ 2 দ্বারা ভাগ করার আগের অবস্থানটাই হচ্ছে তাদের যোগফল। এই জন্য আমরা যদি গড়টাকে 2 দ্বারা গুণ করি তাহলে অ্যান্সার চলে আসবে 24। ঠিক আছে, আচ্ছা ওকে, নেক্সট আসি। 12 নম্বর তো ক্লিয়ার। তো ধারাবাহিক সংখ্যার গড়টা তো বুঝছেন না, এখন ভেরিয়েশন হলে আমরা দেখব যে জোড় সংখ্যা আসলে কি হয়, বেজোড় আসলে কি হয়। ঠিক আছে, যেমন দেখেন এখানে বলছে 53 নম্বর বলছে কি যে 1 থেকে 100 অবধি বিজোড় সংখ্যাগুলোর গড় কত। তাহলে এটা কিন্তু 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার গড় বা সবগুলো সংখ্যার সমষ্টি চায় নাই, এখানে যাচ্ছে কি 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় চাইছে। তাহলে আমরা সিরিজটাকে লিখি 1 থেকে 100, এটা হচ্ছে রেঞ্জ, এর মধ্যে বিজোড় সংখ্যা কত 1 3 5 .99 পর্যন্ত। তাহলে এই সংখ্যাগুলোর গড় বাড়ি করতে বলছে। 1 থেকে 100 বলছে মানে কিন্তু 1 থেকে 100-র গড় না, এর মধ্যকার বিজোড় সংখ্যাগুলোর গড়। তাহলে 1 থেকে 99 পর্যন্ত গড় কত হবে 99 যোগ 1 ডিভাইডেড 2, তার মানে 100 ডিভাইডেড 2 সমান সমান হচ্ছে 50। তাহলে এই যে 53 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 50। ওকে, 54 নম্বরটা দেখেন। এখন 54 নম্বর বলছে যে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি, সংখ্যাগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। দেখেন এটা কিন্তু রিসেন্ট পরীক্ষা আসছে, 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। তাহলে 5টা সংখ্যা, এটা একটু বিস্তারিত করি তারপরে শর্টকাটের জন্য এই লজিকটাই কাজে লাগাবো। ঠিক আছে, 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। তার মানে আমরা আগে 5টা ধারাবাহিক সংখ্যা লিখব। এই 5টা ধারাবাহিক সংখ্যা ধরেন আছে যে একটা ছোট সংখ্যাটা হচ্ছে x, ধারাবাহিক কিন্তু জোর বিজোড় কিছু বলা নাই। তাহলে এখানে কি হচ্ছে 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যা বলা আছে, বিজোড় সংখ্যা বলা আছে। তাহলে ছোটটা যদি x হয় তারপরে সংখ্যাগুলো হবে x plus 2। এখন এই x plus 2 মানে যে জোর বিষয়টা এরকম না, x যদি বিজোড় হয় তাহলে x plus 2 ও বিজোড়, x plus 4, x plus 6, x plus 8, এই যে 5টা সংখ্যা।
তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে, প্রশ্ন মতে এখন দেখেন এদের যোগফল কত, এই যে 5টা এক্স আর এখানে 8 6 14 4 18 আর 2 20, তাহলে 5টা এক্স প্লাস 20। এখন এইখানে আসি যে এইখানে বলছে কি যে 5টা ধারাবাহিক বিজোড় সংখ্যার সমষ্টি সংখ্যাগুলোর গড় অপেক্ষা 260 বেশি। দেখেন তো এই 5টা সংখ্যার গড় কোনটা হবে, 1 2 3 4 5, এই যে এইটা হবে গড়, মিডিল পয়েন্টটা। তাহলে প্রশ্ন মতে 5x প্লাস 20 মাইনাস এক্স প্লাস 4, তাহলে সমষ্টি থেকে গড় বাদ দিলে ইকুয়াল টু হবে 260। 5x প্লাস 20 মাইনাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 260। তাহলে 5x থেকে x গেলে 4x, 20 থেকে 4 গেলে 16 ইকুয়াল টু 260। তাহলে 4x ইকুয়াল টু 16 ওই পাশে বিয়োগ হয়ে গেলে থাকবে 244, x এর মানটা হচ্ছে 61। তার মানে এখানে সব থেকে ছোট সংখ্যাটার মান হচ্ছে 61। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 61। এইটা হচ্ছে বিস্তারিত সমাধান। এখন আসি এই প্রশ্নটা যদি কোন লেসন করানো হচ্ছে, আলামিন আহমেদ আপনি কি ক্লাসটার হেডলাইনটা দেখেন নাই? হেডলাইনে কি লেখা আছে? হেডলাইন লেখা আছে গড় 2, তার মানে গড়ের 2 নম্বর ক্লাস চলতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 61। এখন দেখেন যে এখানে আমাদের যে 260 দেওয়া আছে না, 260 কি, 260 হচ্ছে গড় বাদে প্রথম দুইটা এবং শেষ দুটা সংখ্যার যোগফল হবে। কারণ দেখেন আমাদের 5টা সংখ্যা আছে, এখান থেকে গড় যে মিডল সংখ্যাটা ওইটা বাদ দিলে যে 4টা সংখ্যা থাকে, এই 4টা সংখ্যা হচ্ছে সমান সমান। এখন এই 4টা সংখ্যা আমাদের এই প্রথম সংখ্যাটা বাড়ি করতে হবে, তাই না? তাহলে 4টা সংখ্যা যদি আমরা এইভাবে সমান সমান নেই, মানে 4টা সংখ্যা থেকে যদি আমরা আসি 400 260 কে আমরা যদি ভাগ করি তাহলে 4 6 24, 20 4 5 20, 65। 65 হবে এই যে এই 4টা সংখ্যা আছে না, 4টা সংখ্যার গড়। তাহলে এইটা বাদ দিলে যদি 4টা সংখ্যা নেই, এই 4টা সংখ্যার গড় বাড়ি করলে 65 বার হচ্ছে। 65 থেকে এই ছোট সংখ্যাটা কি হবে? 65 হচ্ছে x প্লাস 4 এর মান, মানে গড় হচ্ছে এই 4টা সংখ্যার যে, একটু বিস্তারিত বলি দাঁড়ান বিষয়টা দেখেন। এই যে আমরা প্রশ্ন মতে লাইনটা লিখছি না, এই লাইনটা বুঝলেই কিন্তু এই অঙ্ক চলে আসবে। এই প্রশ্ন মতে লাইনটা কি, এটা হচ্ছে 5টা সংখ্যার যোগফল, এখান থেকে গড় হচ্ছে 3 নাম্বার সংখ্যা। তাহলে 3 নাম্বার সংখ্যা বাদ দিলে এইখানে কি কি আছে, এখানে আছে 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যা আর 5 নাম্বার সংখ্যা। এই 4টা সংখ্যা, 3 নাম্বারটা বাতিল পড়ে গেছে এদের। তাহলে এই 4টা সংখ্যা আবার ধারাবাহিক সংখ্যা না, কারণ মাঝখানে তো গড়টা উঠে গেছে, ঠিক আছে না? কিন্তু একটু ভাবেন, যেহেতু এগুলো একই সিরিজের সংখ্যা, তাহলে প্রথমটা আর শেষটার যোগফল, প্রথম দ্বিতীয়টা আর 4 নাম্বারটার যোগফল সমান সমান। তাহলে 260 কে যদি আমি অর্ধেক করি 130, এইখানে কি আমরা এই দুটা দেখেন প্রথমটার শেষটার যোগফল বাইর হবে, অথবা আমরা যদি গড় বাইর করছি না, এই গড়টা বাইর করলেও কিন্তু এই মাঝখানে সংখ্যা বাইর হবে। এখন এই 65 থেকে 65 যদি গড় হয়, এই ছোট সংখ্যাটা কতটুকু ছোট হবে? যেহেতু এই সংখ্যাটার পরে 2 যোগ করে এই সংখ্যা, তারপরে 2 যোগ করে তৃতীয় সংখ্যা, তার মানে এখান থেকে 4 বাদ দিলে প্রথম সংখ্যাটা বাইর হবে, অর্থাৎ প্রথম সংখ্যাটা হবে সব থেকে ছোট এবং এটা গড়ের থেকে 4 কম। 4 কেন কম? ওই যে বিজোড় বলছে, এই জন্য 2 বার 2 করে বাদ দিতে হবে, এই জন্য এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 61। বাট এই সবসময় বেশি জাদু দেখাইতে গেলে উল্টাপাল্টা লাগতে পারে, কারণ এটা একেবারে ব্যতিক্রম একটা অঙ্ক, এই জন্য রিটেন আকারে করলেও সমস্যা নাই, ঠিক আছে? ওকে, নেক্সট আসি। 61 বের করার পর বুঝলাম না, 61 বের করার পর তো আর কোনো কাজে নাই, 61 অ্যান্সার, কারণ এখানে বলছে কি যে সব থেকে ছোট সংখ্যাটা কত। আচ্ছা, তারপরে দেখেন 55 বলছে 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটা হলো
স্যার আর একটু ইজি বলেন। ফাহিম আনসার, ডিয়ার স্যার, এক্স ধরে সমাধান করলে বুঝতে প্রথম কঠিন মনে হলেও পরে বিভিন্ন ম্যাথ প্রয়োগ করা সহজ হয়, তাই এক্স ধরে সমাধান চাইছে। এক্স ধরে তো দিলাম, এটা তো এক্স ধরে সমাধান দিলাম। 56 নম্বর কি বলছে, এই 55 বলছে 9টি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো -15। দেখেন যখন ঋণাত্মক সংখ্যা আসে তখন বুঝে নিতে হবে এই 9টা ধারাবাহিক সংখ্যার মধ্যে ঋণাত্মক সংখ্যা আছে, ঠিক আছে। আচ্ছা, সবগুলো সংখ্যার সমষ্টি কত? সবগুলো সংখ্যার সমষ্টি বাড়ি করতে বলছে। তাহলে আমাদের এখানে আমরা গড় যদি 9টা ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো 15, পঞ্চম সংখ্যাটি 15 মানে যা, গড় মানে তা। এই কথাটা বুঝলে কিন্তু অঙ্কটা দেখেন অ্যান্সার কতটুকু জানেন, 9 গুণন -15 সমান -135। এটা হচ্ছে অ্যান্সার এই 55 নম্বর প্রশ্নের। কিন্তু এই অ্যান্সারটা এইভাবে ডাইরেক্ট কনফিডেন্সের সাথে লিখতে চাইলে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কি, এখানে বলছে যে 9টা ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে 15, ধারাবাহিক বিজোড় সংখ্যা জোড় সংখ্যা যাই বলে বলুক, তাহলে গড় 15 মানে কি, মাইনাসটা বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি হলো 15। পঞ্চম সংখ্যা যদি এটা হয় তাহলে এর আগে 4টা সংখ্যা আছে আর এর আগে পরেও 4টা সংখ্যা আছে, তাহলে পঞ্চম সংখ্যা -15 মানে যা, গড় -15 মানে তা। এই যে গড় -15 মানে তা, তাহলে 9 আর -15 গুণ করলেই সমষ্টি বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, নেক্সটে আসি। 57 নম্বর প্রশ্ন দেখেন, দুটি অংশের গড়ের তুলনা। 57 নম্বর বলছে যে 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 ও x এর গাণিতিক গড়ের সমান হলে x এর মান কত? এই অঙ্ক পারবেন না এরকম কেউ নাই মনে হয়, কারণ খুব সহজ জিনিস। 6 8 10 এর গড় মানে যা, এদের সমষ্টি ইকুয়াল টু, তারপর কি বলতেছে 7 9 x এর সমষ্টির সমান। তাহলে 7 9 x, দেখেন এইটার নিচেও 3 আছে, এইটার নিচেও 3 আছে, তাহলে দুই পাশ থেকে 3 3 বাদ দিয়ে দিই, আপনি এবার যোগ করে ভাগ করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে 7 আর 9 16, 10 আর 6 16, তাহলে এই 16 16 বাদ দিয়ে দেওয়া যায় দুই পাশ থেকে, মানে ওই পাশে 16 আসে এই পাশে বিয়োগ হয়ে গেলে তো 16 বাদ পড়ে যাবে, তাই না। তাহলে x এর মান সমান সমান 8। ঐকিক নিয়মের এমডিএস মেথডে যেভাবে দুই পাশে কাটাকাটি করে বাদ দেওয়া শেখাইছিলাম, ওই আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে একেবারে আপনাকে লিখে লিখে যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আসে দেখাইতে হবে না। এটা ক্লাস 5 এর অঙ্ক না যে প্রসেসিংটাও টিচার দেখবে, এখানে জাস্ট বাদ দিয়ে সঠিক অ্যান্সারটা লজিক্যালি বসাইলেই হয়ে গেল। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8। 57 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8। দেখেন এই আইটেমটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। তাহলে 58 59 ওই একই রকম অঙ্ক, এগুলো করে নেবেন। এখন আসি ক্রিকেটের গড় সংক্রান্ত প্রশ্ন। এখন ক্রিকেটের গড় মানে তো নতুন কিছু নাই, তবে ক্রিকেটের গড়ে দু একটা সমীকরণ টাইপের প্রশ্ন আছে। তো তার আগে বেসিক দু একটা প্রশ্ন যেগুলো সোজা আছে। 58 নম্বরটা একজন করে চাইছে, তো 58 নম্বরটা কি বলছে, বলছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত? প্রথম 3টির গড় 8, শেষ 3টির গড় হবে 11 আর যোগফল হবে 3 11 33। আচ্ছা দেখা দিই, দেন 58 নম্বর প্রশ্নটা দেখেন। 6টা পরপর সংখ্যা, তাই না, প্রথম 3টির গড়। তাহলে এইভাবে যখন বলছে তখন হচ্ছে কি যে 6টা সংখ্যা ঠিক আছে, বাট 3টা 3টা করে জোট। তাহলে এখানে এই যে 3টা, এই 3টা, এখন দেখেন এই 3টার গড় হচ্ছে 8, আর এই 3টার গড় কত জানে না। 8-এর থেকে এটা 1 বেশি 9, এটা 1 বেশি 10, এটা 1 বেশি 11, এটা 1 বেশি 12, কারণ এই 3টার গড় হচ্ছে 11। তাহলে এই 3টার গড় যদি 11 হয় তাহলে এই 3টার সমষ্টি হবে 33। তাহলে এই 3টার সমষ্টি কত? এই 3টার সমষ্টি হবে 3 8 24। বাট এগুলো লেখার দরকার নাই, জাস্ট এতটুকু মনে রাখেন যে এই 6টায় যেহেতু ধারাবাহিক সংখ্যা, তাহলে প্রথম 3টার গড় যদি 8 হয়, পরের 3টার গড় হবে 8 + 3 = 11। তাহলে এটার সমষ্টি হবে 33, এবং এই কাজটা মুখে মুখে পারা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে সেই ক্রিকেটের গড়ের 60 নম্বর অঙ্কটা দেখেন। রাবেয়া সুলতানা লাবণী বলছেন ক্লিয়ার স্যার। ওকে, 60 নম্বর অঙ্ক কি বলছে দেখেন, বলতেছে যে একজন ক্রিকেটার 10 ইনিংসে রানের গড় 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলে তার রানের গড় 50 হবে? তো এরকম তো প্র্যাকটিক্যালি অনেক হয়, তাই না, গড় বেড়ে যায়, তারপর হচ্ছে খরচ গড় বেড়ে যায়, মিল চার্জ বেড়ে যায়, তো এরকম বিষয়টা। তো একজন ক্রিকেটার 10 ইনিংসের গড় রান 45.5, তাহলে 10 ইনিংসের মোট রান 45.5 × 10 = 455। 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলে তার গড় রান 11 হবে?
তাহলে 11তম ইনিংস পর্যন্ত যদি গড় রান 50 হয়, তাহলে 11তম ইনিংস পর্যন্ত মোট রান হবে 550। তাহলে বিয়োগ যদি করি, 450 থেকে 550 গেলে 100, এখানে 5 বেশি, তাহলে 95। তাহলে 11তম ইনিংসে তার রান করতে হবে 95 রান, মানে 10টা ইনিংস পর্যন্ত টোটাল রান আর 11টা ইনিংস পর্যন্ত টোটাল রান। তাহলে 11টা থেকে 10টা বাদ দিলে 11তম ইনিংসের রান বাইর হয়ে যাবে, ঠিক আছে না? আচ্ছা, এবার আসি 61 নম্বর অঙ্ক। 61 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে গড় রান 3.2, 282 রানের লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশিষ্ট 40 ওভারে গড় রান কত হতে হবে? ওই যে রিকোয়ার্ড রান রেট দেয় না ক্রিকেট খেলায়, তাহলে রিকোয়ার্ড রান রেটটা এইভাবে আসে যে 10 ওভারে গড় রান 3.2, তার মানে মোট রান কত? 282 রান করতে হবে। 10 ওভার পর্যন্ত 3.2 রেটে 32 রান করে ফেলছে, তাহলে আরো বাকি আছে 250 রান। তাহলে এই রানটা করতে হবে পরে 40 ওভারে। তাহলে এইখানে হচ্ছে 6.25, অর্থাৎ 6.25 রান করে পরে 40 ওভারে করলে 282 রানের লক্ষ্যে পৌঁছায় যাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কাছাকাছি অঙ্ক, সব পারবেন আশা করি। 62, 63 বলারের একটা অঙ্ক করে দিই। 63 নম্বর অঙ্কটা দেখেন, বলছে একজন বলার গড়ে 18 রান দিয়ে 10টি উইকেট পান। গড়ের 18 রান মানে হচ্ছে যে একটা উইকেটের জন্য সে 18 রান করে খরচ করছে, তাহলে 10টা উইকেটের জন্য সে 10 গুণন 18, 180 রান খরচ করছে। পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে 4টি উইকেট পান, তিনি উইকেটের প্রতি গড়ে রান কত দিয়েছেন? এখানে রানের কথা না বলে যদি বলতো 10টা সংখ্যার গড় 18, 4টা সংখ্যার গড় 4, সবগুলো সংখ্যার গড় কত, এটা মানে যা, এই কথা মানে তা। তাহলে 18 রান দিয়ে গড়ে যদি 10 উইকেট পায় তাহলে হচ্ছে 180, আর 4 রান দিয়ে 4 উইকেট পায় মানে 4 রানে গড়ে 4 রান দিয়ে 4 উইকেট মানে হচ্ছে 16 রান দিছে টোটাল। তাহলে মোট রান কত হলো? মোট রান হলো 196। আর মোট উইকেট কত? প্রথমে পাইছে 10টা উইকেট আর পরে 4টা, তার মানে মোট উইকেট হচ্ছে 14টা। তাহলে গড় কত হবে? সবগুলা মিলে 14 হচ্ছে, 14কে 14, 4 14 56। তার মানে প্রত্যেকটা রানের উইকেটের জন্য তার গড়ে 14 রান করে দিতে হয়েছে। ধরেন বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবে ভাবেন যে সাকিব এর আগে 10টা ম্যাচ খেলে গড়ে 18 রান দিয়ে 18 রান দিয়ে 10টা উইকেট পাইছে, পরবর্তীতে 16 রান দিয়ে 4টা উইকেট পাইছে। এখন তার উইকেট প্রতি গড় কত দাঁড়াবে? তাহলে উইকেট প্রতি গড় দাঁড়ানোর জন্য এইখানে হচ্ছে যে রান আর আগের টোটাল রান, 2 টোটাল রান যোগ করতে হবে, 2 টোটাল উইকেট যোগ করতে হবে। টোটাল উইকেট দিয়ে টোটাল রানকে ভাগ করলে বর্তমান গড় বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে জটিলের কিছু নাই, এই রকমের অঙ্ক আরো 2-3টা আছে, এগুলো পরীক্ষায় প্রায় সময় আসে, আপনারা দেখে নেবেন। এখন আমরা আসি একটা ইন্টারেস্টিং অঙ্ক দেখব, যেটাতে সমীকরণ ধরে বোঝার মতো। 66 নম্বর অঙ্কটা দেখেন। আপনাদের যদি কারো কোনো নির্দিষ্ট প্রশ্নের নাম্বারে সমস্যা থাকে, যে এই নাম্বার প্রশ্ন বুঝি নাই, সেটা আপনারা বলবেন, ঠিক আছে? স্যার ইনিংসের ম্যাথে এভারেজ রান কেমন করে কাউন্ট করে? 10 ইনিংসে 100 রান করছে, তাহলে এক ইনিংসে 10 রান। এত ইনিংসটাকে সংখ্যা মনে করেন, তাহলেই হয়ে যাচ্ছে, জটিলের কিছু নাই। আর এগুলো কিন্তু ইজি জিনিস, আপনারা হয়তো কে কি মনে করতেছেন জানি না, ঠিক আছে? এগুলো কিন্তু ইজি জিনিস। হ্যাঁ, গড়ের অধ্যায়টা একটা ক্লাসে শেষ করা সম্ভব ছিল, জাস্ট গত ক্লাসটা ফুল নিতে পারিনি দেখে একটু লেংদি হয়ে যাচ্ছে, সমস্যা নেই। 66 নম্বর বলতেছে যে একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় ইনিংস প্রতি তার গড় রান 3 রান বৃদ্ধি পায়। 17তম ইনিংস শেষে তার গড় রান কত? এটা শর্টকাটে কয়েক সেকেন্ডে করা যাবে, কিন্তু আমরা আগে এক্স ধরে বিস্তারিত দেখব, কারণ এই লজিকটা পরে অন্য অঙ্কেও কাজে লাগবে। একজন ব্যাটসম্যান 17তম ইনিংসে 87 রান করায় তার গড় 3 বৃদ্ধি পায়। তার মানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 বোঝার জন্য একটু বিস্তারিত লিখলাম, প্লাস এইখানে 17তম ইনিংস, এইখানে সে 87 রান করছে, আর এই 16তম পর্যন্ত তার একটা রান ছিল। তাহলে এই 16তম পর্যন্ত রান এর সাথে 87 রান যোগ হবে। তো শেষ ইনিংসে যদি কেউ বেশি রান করে, তাহলে আগের যে অ্যাভারেজ ছিল সেই অ্যাভারেজের থেকে তো কিছু একটা কমবে।
তাহলে সবসময় মনে রাখবেন যে অ্যাভারেজ কমা বা বাড়া বোঝালে এটা কিন্তু আমরা শর্টকাটে 10 সেকেন্ডে সমাধান করব, কিন্তু আগে বিস্তারিতটা বুঝবো, ঠিক আছে? এবং বিস্তারিতটাও কিন্তু সহজ, বাট আমরা এখানে একটু খুঁটে খুঁটে জিজ্ঞাসা করব। আপনারা দেখবেন অনেক সময় অনেক সহজ প্রশ্নে আমি বেশি কথা বলি, এর কারণ হচ্ছে আমি এটা জানি যে এই রকম অঙ্ক পরে আরো অনেকগুলো আছে, বা এরকম নতুন অঙ্ক আসতে পারে সমীকরণ টাইপের, ঠিক আছে? তো এখানে বলছে কি যে গড় 3 বৃদ্ধি পায় আর টোটাল রান 87। তাহলে এখানে যে কোনো সময় গড় বেশি বা কমের কথা বললে ধরি 16তম পর্যন্ত, মানে আগের গড়টা ধরতে হয়। 16তম পর্যন্ত গড় হচ্ছে এক্স, তাহলে 16তম পর্যন্ত মোট এক্স এর সাথে 16 গুণ, তার মানে 16x, অর্থাৎ এই যে রানগুলো আছে এগুলার গড় হচ্ছে এক্স আর এগুলার মোট হচ্ছে 16x, মানে সমষ্টি, অর্থাৎ 16তম পর্যন্ত সে টোটাল 16x রান করছে। এখন আবার 17তম পর্যন্ত গড়, 17তমতে এসে কি হয়েছে, তার গড় রান 3 বৃদ্ধি পাইছে, তার মানে এই জিনিসটা সহ ধরে গড় করলে x+3 হবে। তাহলে এখান থেকে একটা লজিক শিখলাম যে গড় বাড়া বা কমা বোঝালে তার আগেরটা ধরে করতে হয়, তাহলে ওই বাড়ালে যোগ আর কমলে বিয়োগ করে হিসাব করা যায়। তাহলে এই গড় যখন পাওয়া যায় তখন মোটটা বের করা সুবিধা হয়ে যায়, ঠিক আছে? এই 17 × x+3। এখন আসি একটু প্র্যাকটিক্যালি ভাবেন যে 17টা ইনিংসের মোট রান থেকে যদি 16টা ইনিংসের মোট রান বাদ দিয়ে দেওয়া যায় তাহলে 87 রান হয়, অথবা আরো এইভাবেও ভাবা যায় যে 16তম ইনিংস পর্যন্ত মোট রানের সাথে 87 যোগ করলে ওটা 17তম ইনিংসের রান হয়ে যাবে। তাহলে আসি, মানে 17তম পর্যন্ত মোট, তাহলে প্রশ্ন মতে এই 17তম ইনিংস পর্যন্ত মোট রান মাইনাস 16তম পর্যন্ত মোট রান ইকুয়াল টু 87। তাহলে এখানে দেখেন এই যে 17 আছে না, 3 17 51, 51টা ওই পাশে পাঠাই দিব, তাহলে 17x থেকে 16x চলে গেলে 87 থেকে এই পাশে 51 যাওয়ার মতো, তাহলে x এর মানটা হচ্ছে 36। এই যে 36 বার হলো, এটা কি অ্যান্সার না? এটা একটা ভাবি যে এই 36 এর নাম কি, এই 16তম পর্যন্ত গড় ধরছিলাম 36, এটা তার মানে এই পর্যন্ত যে গড় এইটার মান হচ্ছে 36। অ্যান্সার কি চাইছে? 17তম ইনিংস শেষে তার গড়, তার মানে এই 16তম পর্যন্ত যে গড় বাড়ি করলাম এটা অ্যান্সার না, তাহলে 36 অ্যান্সার না, তাহলে 17তম সহ মানে এইখানে এসে গড় কত, তাহলে এইখানে এসে আমরা গড় দেখতেছি 17তম পর্যন্ত গড় x+3, তার মানে 36 + 30 = 39 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 39। এইভাবে হচ্ছে লিখিত সমাধান। এইখানে এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণটা আরো একভাবে সাজানো যেত, সেটা হচ্ছে 16x + 87 = 17 × x+3। তার মানে 16তম পর্যন্ত মোট রানের সাথে 87 যোগ করলে 17তম পর্যন্ত মোট রান বের হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আসি এই অঙ্কটায় আমরা যদি শর্টকাটে করতে চাই তাহলে আমাদের ওই প্রথম দিনের যে আমরা একটা লজিক শিখছিলাম সেই লজিকটাকে কাজে লাগাবো, ঠিক আছে? সেটা হচ্ছে যে দেখেন এই 87 রানের একটা রান রাখতে হবে, এখানে রেখে বাকি যে বাড়তি রানগুলো আছে ওগুলো এই 16তম পর্যন্ত যে ঘাটতি আছে, কত ঘাটতি আছে, 3 করে ঘাটতি আছে, অর্থাৎ প্রত্যেকটার সাথে 3 করে বাড়াইতে হবে। এই 3 করে বানানোর জন্য কতগুলো রানের শর্টেজ আছে, সবগুলো থেকে শর্টেজ আছে না, 16টা পর্যন্ত শর্টেজ আছে। তাহলে এই 16টা পর্যন্ত কত রান শর্টেজ আছে, 3 রান করে, তাহলে কতটুকু রান দরকার, 48 রান। মানে এদেরকে এভারেজ x থেকে x+3 আনার জন্য মোট 48 রান বাড়তি দরকার। এই 48 রানটা এখান থেকে বাদ দিয়ে নিতে হবে। তাহলে সিস্টেমটা কি, 87 - 16 × 3, তাহলে 87 - 48 = 39। এই যে এইটুকু লিখলেই কিন্তু অ্যান্সার চলে আসে এক লাইনে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 39। সবাইকে ক্লিয়ার কিনা বলেন? এক গ্লাস পানি মগে। আচ্ছা আচ্ছা, এটা একবার বলি, আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে এই শর্টের আর এক্সট্রার বিষয়টা, প্রথম ক্লাসটা একটু দেখে নেবেন। আগের ইনিংসটাতে কিন্তু রান কম কম করে করছিল, সব 17তম ইনিংসটাতে যে সে রান সংখ্যা অনেক বেশি করে ফেলছে। তাহলে এই বেশি করে যে রান সংখ্যা করে ফেলছে
সরি একটু হেসকে আসতেছে। লিখিতটা তো সমীকরণ দেখাই দিলাম, লিখিততে তো আর বেশি কথা বলার কিছু ছিল না, শর্টকাটটা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই 87 রান থেকে কিছু রান এদের সঙ্গে দিয়ে দিতে হবে, যাতে এদের অ্যাভারেজটা 3 থেকে বেড়ে এই এক্স থেকে বেড়ে x+3 হয়। এদেরকে দেওয়ার জন্য কত রান দরকার? এদেরকে দেওয়ার জন্য 16টা যেহেতু ইনিংস, প্রত্যেকটা ইনিংসের সাথে 3 রান যোগ করতে হবে, তাহলে দিতে হবে 48 রান। 48 রানটা 87 থেকে দিয়ে দিতে হবে। 87 যখন আমরা 48 দিয়ে দিলাম, তাহলে আর এইখানে অবশিষ্ট থাকবে তখন কত? 39। তার মানে এই যে এরা 39 হয়ে যাবে সবাই, আর এখানে 39, তাহলে শেষে 17তম পরে গড়টা 39 আমাদের অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আসি, এইরকম অঙ্ক আরো আছে আমাদের, আপনারা একটু দেখেন। 67 নম্বর অঙ্ক, বাংলাদেশ কৃষি ব্যাংকের 2011 সালে পরীক্ষা আসছে। 67 নম্বর অঙ্কটা নিজে থেকে করে নেবেন। 68 নম্বরও একই। ঊনসত্তর নম্বরও একই, মানে এগুলো 5-4টা অঙ্ক একই। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। এগুলা নিজে থেকে চেষ্টা করবেন, চেষ্টা অবশ্যই করবেন, কারণ হচ্ছে যে যেহেতু এক আইডিয়াতে সব অঙ্ক হচ্ছে আর বিভিন্ন পরীক্ষা আসছেও। ঠিক আছে, এখন আমরা আসি বয়সের গড় সংক্রান্ত প্রশ্ন করব। বয়স অধ্যায়ে আমরা মোটামুটি আরো আলোচনা করব, তবে এখানে যেহেতু গড় সংক্রান্ত বিষয় আছে, এখানে গড়ের 2-1টা অঙ্ক করে দেই। তো বয়সের গড় হচ্ছে কি, 5টা সংখ্যার গড় 25, 5 জনের বয়সের গড় 25। তো ঘুরে ফিরে তো এই অঙ্কগুলো আমরা অলরেডি করে ফেলছি, যার শুধু বয়স নামটা ছিল না এইটা। তাহলে এখানে নতুন কি আছে, সেই নতুনগুলোকে আমরা ফোকাস করব। তাহলে এখানে দেখেন 75 নম্বর অঙ্কটা দেখেন। তিন্নিশীল বলছেন, স্যার আগের নিয়মটা আবার বোঝায় দেন। এই যে আগের পরে এইভাবে না বলে আপনি বলবেন যে এক্স এর নিয়মটা আবার বোঝায় দেন। ঠিক আছে, এক্স এর নিয়মটা আপনি একটু ব্যাক করলে নিজে থেকে দেখতে বুঝতে পারবেন, কারণ আমরা তো ওইখানে দেখাই দিয়েছিলাম। আবার ক্লাস শেষে দেখে নিন। 75 নম্বর হচ্ছে রহিম ও করিমের বয়সের গড় 35। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? এটার আগে অনেকগুলো অঙ্ক আছে, বলা আছে কি যে পিতা এবং 2 পুত্রের বয়স এত গড়, মাতা এবং 3 পুত্রের গড় এত। তো এগুলো তো হচ্ছে কি, ওই যে বললাম না, সংখ্যার যে অঙ্কগুলো আমরা করছি হুবহু একই। 3টা সংখ্যার গড় এত, 4টা সংখ্যার গড় এত, চতুর্থ সংখ্যাটা কত? তাহলে কি 4টা থেকে 3টার সমষ্টি বাদ দিলে তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু অঙ্কের নাম্বার বলবেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে মামা, 72 নম্বরটাকে দেন তো। যারা একটু মানে একটু সিরিয়াস, তারা একটু অঙ্কের নাম্বার বলবেন, তাহলে আমরা ওই সহজগুলোর মধ্যে থেকেও আবার যেগুলো আপনাদের জটিল লাগে সেগুলো করে দিব। এখন আমরা যে সহজ অঙ্ক করতেছি না, বিষয়টা এরকম না। 72 নম্বরে দেখেন, পিতা মাত্রা পুত্রের বয়সের গড় 37। তাহলে কয়জনের গড় 37? 3 জনের। তাহলে 3 7 21, 3 3 9 আর 2 11। তাহলে 3 জনের মোট হচ্ছে 111। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, মানে মাতা বাদ দিলে পিতা পুত্রের বয়সের গড় 35। তার মানে কি 35 গুণন 2 সমান সমান 70। এখন কি চাইছে, মাতার বয়স কত? তাহলে এইখানে তো মাতা সহ আছে, তাই না? এখানে 3 জন আছে আর এখানে 2 জন আছে, মাতা নাই। তাহলে এরা বিয়োগ করে দিলে যে 41, এটা হচ্ছে মাতা। আচ্ছা, তাহলে এখানে পিতা মাতা পুত্র, আর এখানে শুধু পিতার পুত্র আছে, তাহলে অটোমেটিক্যালি 3 জন থেকে 2 জন বাদ দিলে হয়ে যাবে। তো আমি যে বিষয়টা বললাম, এখানে যদি পিতা মাতা বা বয়সের কথা না বলে এই যদি বলতাম যে 3টা সংখ্যার গড় 37, এদের মধ্যে 2টি সংখ্যার গড় 35, তৃতীয় সংখ্যাটি কত? এইরকম অঙ্ক অনেকগুলো আমরা করছি না। তার মানে বয়স বলার কারণে এখানে কোনো ইফেক্ট পড়তেছে না। তো যে অঙ্কগুলোতে ইফেক্ট পড়তেছে বয়সের অঙ্কের মতো, সেইগুলো করলে বেশি নতুন কিছু শেখা যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে 75 নম্বরটা দেখেন। বলছে রহিম ও করিমের বয়সের গড় 35 বছর।
যখনই যে কোনো সময় যে কোনো গড় দেওয়া থাকবে দেখবেন কয়জনের গড়, কার গড়, কিসের গড়, কখনকার গড়, এই বিষয়গুলো একটু জিজ্ঞাসা করবেন নিজেকে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনায় থাকবে না। তো হচ্ছে রহিম ও করিমের বয়সের গড় 35 বছর, তাহলে এখানে কয়জনের, যে 2 জনের বয়সের গড় হচ্ছে 35 বছর। তাহলে আসি, রহিম প্লাস করিম ইকুয়াল টু 35 গুণ 2 সমান সমান 70। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর, তাহলে এই রহিমে আছে, এখন এর সাথে হামজা যখন যোগ হবে তখন গড় হচ্ছে 20 বছর, তার মানে সমষ্টি হচ্ছে 40 বছর। হামজার বয়স 11 বছর হলে, তাহলে এই যে এখানে হামজা আছে না, হামজা যদি 11 হয় তাহলে 40 থেকে 11 বাদ দিলে থাকবে কত, 29। এটা হচ্ছে রহিমের বয়স 29। তাহলে রহিম করিমের এখানে সমষ্টি থেকে যদি 29 বাদ দিই, তাহলে এখানে যে 41 আসবে, 41 হবে করিমের বয়স। উত্তর কি চাইছে, করিমের বয়স কত। তাহলে এখানেও কিন্তু কোনো জটিলের তেমন কিছু নাই, জাস্ট কার সাথে কোনটা লাগাই দিতে হবে এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, আসি 76 নম্বরে দেখেন, 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর হলে, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত। এখন দেখেন এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, আবার এগুলোই পরীক্ষায় বেশি আসে। আমরা কি তাহলে খুব কঠিনগুলো শিখবো যেগুলো পরীক্ষা আসে না, না সহজগুলোই শিখবো, জাস্ট হচ্ছে যে একটু দ্রুত করাই দিব। এখন একটু দ্রুত করাই দিলে অনেকে বলেন যে এত দ্রুত, আরে ভাই এগুলো তো দ্রুত করাই কেন, এগুলো না করাই দিলেই ভালো, কিন্তু একটু টাচ দেওয়ার জন্য দ্রুত দিতেছি। যেমন 15 জনের 29, তাহলে এটা একটা সমষ্টি, এখান থেকে বিয়োগ হবে কি, যে 2 জনের গড় হচ্ছে 25, তাহলে 2 গুণন 55, 2 জনের গড় 55 দেওয়া আছে, তাহলে বাকি 13 জনের গড়, তাহলে এটা যদি বিয়োগ করে দেই তাহলে বাকি 13 জন থাকবে, এই 13 জন দিয়ে ভাগ করলে হয়ে যাবে। এখানে আসি, 15 আর 30 গুণ করলে 450 হয়, 3 15 45, সেখান থেকে একটা 15 বাদ দিলে 435 মাইনাস 110 ডিভাইডেড 13। 435 থেকে 110 বাদ দিলে, 100 বাদ দিলে 235, 10 বাদ দিলে 225, একে 13 দিয়ে ভাগ, তাহলে 13 কে 13 থাকতেছে 7 আর 2 না 95, 300, হ্যাঁ তাহলে 325 কে, তাহলে 13 দুগুণা 32, 13 দুগুণা 26, তাহলে 6 65, 5 13 65, তাহলে 25 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো এইরকম হুবহু প্রশ্ন 77 নম্বর 78 নম্বর একই রকম, তাহলে এগুলো আমরা স্কিপ করতে পারি। এখন আসি আমরা এক দলের গড় থেকে সমস্যা নাই, আমি তেমন অসুস্থ না আসলে, গলাতে কাশ আসতেছে আর হেসকি উঠতেছে আর কি, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে আশা করি। 79 নম্বর অঙ্ক দেখেন, যে এক গ্রুপের সাথে আরেক গ্রুপের তুলনা, তাহলে আগের যে অঙ্কগুলো দেখলাম এগুলো বয়সের অঙ্ক বললেও ওইখানে জাস্ট 5 জন 3 জন 2 জন এরকম মানে বিভিন্ন সংখ্যা বলতেছে, যে একটা দল থেকে আরেকটা দলের হিসাব বাদ দিলে অটোমেটিক্যালি বাকি দলের গড় বাইর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখানে 79 নম্বর অঙ্কে কি বলতেছে দেখেন, ঠিক আছে, সিস্টেম 8 ও 9 এর ম্যাথগুলো একটু কঠিন লাগে, সিস্টেম 8 ও 9 আমরা যাচ্ছি, ওইদিকেও যাচ্ছি, এইটা এই জন্য একটু ফাস্ট করে দিই। 79 নম্বর কি বলতেছে যে কেবল 38 মিনিট ক্লাস হয়েছে, এখনো 1 ঘন্টা ক্লাস নেওয়ার দরকার আছে, 1 ঘন্টা ক্লাস নিলে শেষ হবে, আরো 1 ঘন্টা ক্লাস নিব। আপনারা যারা ধৈর্য ধরে থাকতে পারবেন থাকেন, যারা পারবেন না তারা যে রেস্ট নেন, ঠিক আছে, কারণ এই টপিকটাতে বেশি ক্লাস নেওয়া যাবে না, এতগুলা বোরিং লাগবে অনেককে, জানেন সোজা যাত ম্যাথ। 79 নম্বর কি বলছে, পিতা ও 3 পুত্রের গড় বয়স অপেক্ষা মাতা ও 3 পুত্রের গড় বয়স 2 বছর কম, পিতার বয়স 32 বছর হলে মাতার বয়স কত। তার মানে এখানে যে জিনিসটা হচ্ছে যে এটা একটা দল, এটা আরেকটা দল, এইখানে হচ্ছে পিতা প্লাস 3 পুত্র, পিতা আর কি 3 পুত্র, আর এখানে হচ্ছে মাতা প্লাস 3 পুত্র। এখন এই দলটার বয়স ভারী বেশি, কারণ এখানে পিতা আছে তো সাধারণত, এই জন্য এটা বিয়োগ আছে, হ্যাঁ ডিফারেন্সটা কি। এখন এখানে বলছে যে গড় 2 বছর কম, মানে মোটে কত কম বেশি এটা বলা নাই, বলা আছে গড়ে 2 বছর কম। তাহলে গড়ে যদি 2 বছর কম হয়, দেখেন তো এখানে কয়জন, এখানেও 4 জন এখানেও 4 জন, তাহলে গড়ে যদি 2 বছর কম হয় তাহলে মোটে কত বছর কম হবে, মোটে হচ্ছে 8 বছর কম,
তার মানে এই পিতার দলটার বয়সের যোগফল আর মাতার বয়সের যোগফল থেকে 8 বছর এটা বেশি হবে। এখন একটু প্র্যাকটিক্যালি ভাবেন, এই 3 পুত্র আর এই 3 পুত্র তো একই মানুষ, তাহলে একই মানুষ থেকে একই মানুষ তো বাদ দিলে শুধুমাত্র পিতা মাইনাস মাতা থাকে। তাহলে পিতার মাতার বয়সের ডিফারেন্স হচ্ছে 8 বছর। এখানে কি চাইছে, বলছে পিতার বয়স 32 হলে, তাহলে পিতা যদি 32 হয় আর মাতার সাথে পিতার বয়সের ডিফারেন্স 8 বছর হয়, তাহলে মাতা 8 বছর কম হবে। 8 বছর কম হলে কত হবে, 24 হবে। এখন অনেকে আবার এই অঙ্কের রিটেন সমাধান চান, তাহলে রিটেন সমাধান হলে একটু এইভাবে লিখতে হবে, পিতা 3 পুত্র ডিভাইডেড 4, এটা হচ্ছে গড়। মাতা 3 পুত্র ডিভাইডেড 4, এটা হচ্ছে গড়। এটা পিতার দলের গড়, এটা পুত্রের মানে মাতার দলের গড়। এই দুই গড়ের ডিফারেন্স হচ্ছে 2। এখন যেহেতু বিয়োগ করার সময় খেয়াল করেন, এখানকার 3 পুত্র এখানকার 3 পুত্র একই, তাহলে বাদ দিয়ে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এই 4 আছে না, 4 নিচে লিখলে পিতা মাইনাস মাতা ইকুয়াল টু 2, তাহলে পিতার বয়স তো প্রশ্নে দেওয়া আছে 32 মাইনাস মাতা সমান সমান 4 দুগুণা 8, তাহলে মাতা সমান সমান 32 থেকে 8 বাদ দিলে 24। এই অঙ্কের রিটেনে কোনো পরীক্ষা আসবে না, তো এই জন্য রিটেনের দরকার নাই। জাস্ট লজিক্যালি বুঝেন যে গড়ে যদি 4 জন 2 করে কম হয় তাহলে মোটে 8 কম হবে। এখন পিতার বয়স দেওয়া আছে 32, তাহলে মাতার বয়স হবে 8 কম 24। আবার যদি বলতো যে মাতার বয়স 32, তাহলে পিতার বয়স কত, তাহলে এখানে 8 তখন বেশি হইতো, 8 বেশি হলে হয়ে যেত 40, তখন এই প্রশ্নের অ্যান্সার হইতো 40, ঠিক আছে। ওকে, নেক্সট আসি। এইরকম প্রশ্ন আরো কয়েকটা আছে একই রকম, এগুলো আপনারা নিজে থেকে পারবেন, ঠিক আছে। কেন, কারণ হচ্ছে যে ওই যে একই স্টাইলে ধরেন 84 নম্বর অঙ্কটা দেখেন। 84 নম্বর অঙ্কে বলতেছে পিতা ও 3 পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত 3 পুত্রের বয়সের গড় 1.5 বছর কম। মাতার বয়স 30 বছর হলে পিতার বয়স কত। তাহলে দেখেন এখানে পিতা ও 3 পুত্র মানে 4 জন, পরে আবার বলছে মাতা ও 3 পুত্র, ওখানেও 4 জন। তাহলে এই 4 জনের থেকে এই 4 জনের কি হচ্ছে, গড় বয়স হচ্ছে 1.5 বছর কম। তাহলে 1.5 বছর মানে কি 1.5, মামা এর প্রশ্ন এটা নাই, ফ্র্যাকশনটা দেখেন নাই, 1.5 দিয়ে দেন। এখানে 1.5 হবে, হ্যাঁ, হাফটার কি ভগ্নাংশটা প্রশ্নে উঠে নাই, হ্যাঁ 84। তাহলে ওখানে জাস্ট হচ্ছে 4 জনে যদি 1.5 করে কম হয়, মোটে কত কম হবে, মোটে এই যে 4 গুণন 1.5 সমান সমান 6 কম হবে। তারপর কার বয়স দেওয়া আছে, মাতার বয়স দেওয়া আছে 30, যার বয়স কম তারটাই দেওয়া আছে 30, তাহলে যার বয়স বেশি তারটা হবে 36। এই যে এখানে 1.5 হচ্ছে প্রশ্নে 1.5 হবে আর কি, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট হচ্ছে যতজন বলবে তত দিয়ে এই কম বেশিটা গুণ করে মোটে ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার 8 কোথা থেকে আনলেন, 8 আনলাম হচ্ছে যে আগের বারে 8 4 জন আর গড় হচ্ছে 2, গড়ে 2 করে কম, তাহলে মোটে কত, মোটে হচ্ছে 4 দুগুণা 8, ওই গুণ করে আনছিলাম, যত জন তার সাথে যত কম। ওকে, তাহলে আমরা আসি আগে বা পরের গড় বয়স বের করা। এইটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে আগে পরের কথা বললে, ঠিক আছে। 85 নম্বর অঙ্কটা দেখেন। 85 নম্বর বলছে যে পিতা ও 2 পুত্রের গড় বয়স 25 বছর। 2 বছর পূর্বে 2 পুত্রের বয়সের গড় ছিল 12 বছর। 5 বছর পর পিতার বয়স কত হবে। এখানে গড়ের অঙ্কের ক্ষেত্রে আগে বা পরে বললে তাহলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমাদের 2 জন ব্যক্তির বয়সের সমষ্টি বর্তমানে 50 বছর, তাহলে গড় কত, গড় হচ্ছে 25, এটা হচ্ছে গড় আর এটা হচ্ছে সমষ্টি। এখন খেয়াল করেন 2 বছর পরে কি অবস্থা দাঁড়াবে, 2 বছর পরে এর বয়সও 2 বছর বাড়বে, বি এর বয়সও 2 বছর বাড়বে। তার মানে আগে যেটা 50 ছিল সমষ্টি, ওইটার সমষ্টিটা 4 বছর বেড়ে হয়ে যাবে 54, তখন আবার গড় কত হবে, গড় হবে 27। তার মানে আগে গড় ছিল 25, 2 বছর পরে গড়টা 2 বছর বেড়ে হয়ে যাবে 27। তার মানে এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে যত বছর আগে বা যত বছর পরে বলবে গড়টা তত বছর কম বা তত বছর বেশি হবে। কিরকম, এই যে 85 নম্বরটা দেখি, পিতা ও 2 পুত্রের গড় বয়স 25 বছর, তাহলে পিতা তো 1 জন
আর 2 পুত্র সমান সমান গড় যেহেতু 25, তাহলে 3 25 75। এখানে 3 কোথায় পাইলাম? যদি এইরকম কেউ প্রশ্ন করেন তাহলে তো ভাই আপনি মানে মাথা কিছুই খাটাচ্ছেন না। ওখানে 3 মানে হচ্ছে 3 জন যে আছে এই জন্য 3। এখন 2 বছর পূর্বে 2 পুত্রের গড় বয়স ছিল 12। খেয়াল করেন, এই যে 2 বছর পূর্বে যদি কারো বয়সের গড় 12 থাকে, তাহলে বর্তমানে গড়টা হবে 24। বর্তমানে 24। তার মানে দেখেন এখানে যে আবার বলতেছে গড়, সরি 24 না 14, এখানে যে বলতেছে গড় 25, এখানে 25 হওয়ার কারণ হচ্ছে এখানে পিতা ওদের সঙ্গে যুক্ত হয়েছে। তার মানে যখন পিতা যুক্ত হচ্ছে তখন গড় 25 হিসেবে সমষ্টি 75। কিন্তু যখন ওরা 2 বছর আগে ছিল তখন গড় 12 হলে বর্তমানে গড় এই 2 বাড়বে। কেন 2 বাড়বে? কারণ গড় বাড়া মানে কি, 2 বছর পরে মানে 2 ভাই 2 2 করে বাড়বে। এই কারণে বর্তমানে গড় হচ্ছে 14। তাহলে বর্তমানে সমষ্টি কত হবে? সমষ্টি হবে 28। তাহলে এই 75 বছরের মধ্যে আমরা দেখতেছি 2 পুত্রের বয়স 28 যুক্ত আছে। তাহলে পিতার বয়সটা হবে 15 থেকে 7 গেলে 8 গেলে 7, 1 2 1 3 47। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 47। টার্নিং পয়েন্টটা সবাই ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। গড় যত কম বেশি বলবে তত যোগ বিয়োগ হবে, আর যদি মোট বলে তাহলে মোটটা যতজন আছে ততজনের সাথে গুণ করে দিয়ে হিসাব করতে হবে। ও 47 আনসারে নাই। 47 আনসার তো দরকার নাই। আরে 47 এখানে আসছে বর্তমানে। এখন উত্তর কি চাইছে? আমি তো উত্তরে অপশন দেখি, বলছে যে 5 বছর পরে পিতার বয়স কত হবে। তো এখানে তো হচ্ছে যে যা শুধু 5 যোগ করে দিলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তাহলে 47 সাথে 5 যোগ করলে অ্যান্সার হবে 52। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 85 নম্বর অ্যান্সার। সবাই দেখেন, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে খ নাম্বার 52। আচ্ছা, তাহলে তারপরের প্রশ্ন যাই। হ্যাঁ, 86 87 এগুলো কিন্তু একই নিয়মের। দেখেন এগুলো কিন্তু রিসেন্ট বিভিন্ন পরীক্ষায় আসছে। 86 নম্বর এই প্রশ্নে বলছে যে পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 23, 3 বছর পরে 2 পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখেন 86 নম্বর বলছে পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 23। এখানে বেসিক যে জিনিসটা আমি বলি, বয়সের, এটা আসলে বয়স অধ্যায়ে আরো বিস্তারিত আলোচনা করব। এখানে জাস্ট গড়ের অংশটা দেখাই দেই। সেটা হচ্ছে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। ধরেন আছে যে আপনি পিতার পুত্রকে এখানে বর্তমানে নিয়ে এই যে অঙ্কটা ধরেন, আমি আপনার লজিকটা দেখা দিতেছি অঙ্কের। 86 নম্বর বুঝলে ক্লিয়ার হয়ে যাবে। পিতা ও 2 পুত্রের বর্তমান গড় 23 বছর। তার মানে পিতা 2 পুত্র মানে 3 জন, তাই না? তাহলে এখানে বর্তমানে সমষ্টি হচ্ছে ওদের 69। এখন 3 বছর পরে 2 পুত্রের গড় বয়স 13 বছর হলে, তাহলে এই যে এখানে ভবিষ্যৎ আছে না, আচ্ছা এইখানে 2 পুত্র 13, তার মানে এখানে 26। এই 26 এইখানে আমি বিয়োগ করে দিবেন, তাহলে অঙ্ক ভুল বাইর হবে। কেন? কারণ এই 26 হচ্ছে ভবিষ্যতের আর এই 69 হচ্ছে বর্তমানের। তাহলে কি করা দরকার? তাহলে এই ভবিষ্যৎটাকে বর্তমানে নিয়ে আসতে হবে। এখন আপনি কতদূর সামনে চলে গেছিলেন? আপনি 3 বছর ফিউচারে চলে গেছেন। তাহলে 3 বছর পরে যদি গড় 13 হয়, তাহলে বর্তমানে গড় কত হবে? ঠিক আছে, তাহলে বর্তমানে গড় হবে, দেখেন 13 আর থেকে 3 বছর ব্যাক করে আসলে বর্তমানে গড় হবে 10। এই বর্তমানে 10 কার? বর্তমানে 10 হচ্ছে পুত্রর। পুত্র কয়জন? পুত্র হচ্ছে 2 জন। তাহলে পুত্র যদি 2 জন 10 হয়, তাহলে পুত্র 2 জনের সমষ্টি হবে 20। অর্থাৎ কেন এরকম করলাম? কারণ এই 69-এর মধ্যে তো পুত্রদের ভবিষ্যৎ বয়স যুক্ত নাই, 69-এর মধ্যে পুত্রদের বর্তমান বয়স যুক্ত আছে। এই কারণে আমাদের ফিউচারের যে ক্লু দেওয়া আছে ওইখান থেকে পুত্রদের বর্তমান গড় 10 নিয়ে আসলাম। সেইখান থেকে 2 জন যেহেতু 2 গুণ করে দিয়ে 20 বাদ দিলাম। এই 69 থেকে যদি 20 বাদ দিয়ে দেই তাহলে হবে 49। এইটা হবে পিতার বয়স। আচ্ছা, এখন আসি, এগুলো কি লিখে দেবো একটু, যে 3 জনের মোট বয়স। এখন এগুলো খুব সহজ অঙ্ক তো, আর একটু যদি মিডিয়াম টাইপের অঙ্ক হইতো আমি কিন্তু বিস্তারিত লিখতাম।
অঙ্কগুলো অনেক সহজ, এই কারণে আমি একটু কম লিখে জাস্ট সংখ্যাগুলো ধরাই দিতেছি, ঠিক আছে। আচ্ছা, 87 নম্বর কি বলছে দেখেন, 3 বছর আগে 2 বোনের বয়সের গড় ছিল 24, বর্তমানে 2 বোন ও তাদের এক ভাইয়ের গড় বয়স 25 বছর, ভাইয়ের বর্তমান বয়স কত? এখন তো সেকেন্ডে সেকেন্ডে পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, কেন সেকেন্ডে সেকেন্ডে পারতে হবে? বর্তমানে 2 বোন ও তাদের এক ভাইয়ের বয়সের গড়, 3 বছর আগে 2 বোনের গড় ছিল 24, 3 বছর আগে 24 হলে বর্তমানে 27, বর্তমানে 2 বোন ও তাদের এক ভাইয়ের গড় বয়স 25, তাহলে অঙ্কটা এইরকম হবে যে 3 গুণন 25 মাইনাস 2 গুণন 27। এইভাবে ডাইরেক্ট বুঝতে পারলে কিন্তু খুব সহজে করতে পারবেন। 3 গুণন 25, কারণ এটা তো হচ্ছে তাদের বর্তমানে বয়সের সমষ্টি 3 জনের। আর এখানে 27 কোথায় পেলাম? 27 প্রশ্নে দেওয়া নাই, কিন্তু বলা আছে 3 বছর আগে ছিল 24, তাহলে বর্তমানে তো 27 কয় জনের? 2 জনের, 2 বোন। আর এখানে হচ্ছে 2 বোন প্লাস এক ভাই, তাহলে এটা হচ্ছে 75, আর এইখানে হচ্ছে 54। 75 থেকে 54 বাদ দিলে হচ্ছে 21 বছর, তাহলে 87 নম্বরে অ্যান্সার হচ্ছে 21। আচ্ছা, 79 নম্বর, 89 নম্বরের কথা একজন বলছেন, হ্যাঁ আসি, তাহলে 89 নম্বরটা করি, মাঝখানে এগুলো স্কিপ করলাম। 89 নম্বরটা দেখেন, এই 89 নম্বর অঙ্কটা আমি দেখলাম অনেকগুলা পরীক্ষায় আসছে। দেখেন, এটা একটু ব্যাংকের প্রশ্ন, ট্রান্সলেট করে আসে। 3 বছর আগে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। আমরা এই যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ লিখছি না, এইটা দিয়ে একটু মাথা খাটাবো, তাহলে অঙ্কগুলো খুব দ্রুত হবে, উল্টাপাল্টা লাগবে না। আর বুঝে গেলে কিন্তু এগুলো মুখে মুখে পারবেন। 3 বছর আগে 5 সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স ছিল 17, তাহলে এইখানে ছিল 17, 3 বছর আগে কিন্তু, তাহলে 5 17 হচ্ছে 85। কত বছর আগে? 3 বছর আগে। তাহলে এখন বলেন তো, এখন কি হবে? 5 গুণন 20 সমান সমান 100 না? এই 20 কোথায় পেলাম এখন বলেন? এই যে 17-র সঙ্গে 3 যোগ করলাম, কারণ 3 বছর আগে যেহেতু আমি গেছিলাম অতীতে, তাহলে বর্তমানে হলে 3 বছর যোগ হয়ে যাবে 100। কার? এই 5 জন এখানে আছে, এই 5 জনের এখানে বয়স 100। এখন বলতেছে কি, যে ওই পরিবারে একটি শিশু জন্মগ্রহণ করার পরেও তাদের সবার বর্তমান গড় বয়স একই আছে। এই যে আমরা 3 বছর ট্রাভেল করলাম না অতীত থেকে বর্তমানে, এই সময়ের যে কোনো একটা জায়গাতে একটা শিশু জন্মগ্রহণ করলো। শিশু জন্মগ্রহণ করায় এই যে পরিবার আছে, পরিবারটা কত? 5 সদস্য বিশিষ্ট পরিবার ছিল না? এখন এটা তো 6 সদস্য বিশিষ্ট হয়ে গেছে। এখন 6 সদস্য বিশিষ্ট হয়ে গেছে, যদি 6 জন না হয় 5 জনে থাকতো, তাহলে এদের কিন্তু গড় 20 হইতো, কারণ আগে যে 5 জন, ওই 5 জন এখানে আছে। কিন্তু এই 3 বছরের মাঝখানে যে কোনো এখানে একটা শিশু জন্মগ্রহণ করছে। শিশুটার বয়স কত আমরা জানি না, কিন্তু আমরা এটা বুঝতেছি যে 5 সদস্য বিশিষ্ট পরিবারটা এখন 6 সদস্য হয়ে গেছে, শিশু যেহেতু অ্যাড হয়ে গেছে। এখন তাদের গড় সেম আছে। সেম আছে মানে কি? এই সেম মানে কিন্তু এই 20 না, সেম মানে এই যে 17 গড় ছিল আগে, এখন তো একটু 3 বছর পরে এসে 20 বা বাড়ার কথা, কিন্তু এখনো 17 আছে। কেন এমন হলো? কারণ যে শিশুটা জন্মগ্রহণ করলো তো অনেক অল্প বয়স নিয়ে আসে, এই কারণে সে সবার গড়টা বাড়ার কথা ছিল, না বাড়ে, আবার আগের মতোই আছে। কিন্তু একটা খেয়াল করেন, এখানে 6 দিয়ে 17 গুণ হবে, তাহলে 6 17 হচ্ছে 6 × 6 6 7 42, অর্থাৎ 102। তার মানে শিশুটা সহ 6 জনের বয়সের সমষ্টি 102, আর শিশুটা বাদ দিলে যে বাকি 5 জন, ওদের বয়স কিন্তু 100। তাহলে এখান থেকে আমরা বলতেছি শিশুর বয়স কত? 102 মাইনাস 100 সমান সমান 2 বছর। তাহলে শিশুর বয়স হচ্ছে 2 বছর। এটাকে আমরা কিভাবে লিখে করতে পারি? আপনারা বইয়ের হেল্প নিতে পারেন, অথবা আমি একটু লিখে দেই। সেটা হচ্ছে কি, বর্তমানে 5 জনের, এই যে কথাগুলো বোঝাইলাম, এটা জাস্ট লিখতে হবে। 5 জনের সমষ্টি সমান সমান 5 গুণন 20। এই 20টা কোথা থেকে পাইলাম? 20 হচ্ছে 17 আর 3 যোগ করে 20। বর্তমানে শিশু সহ 6 জনের সমষ্টি। এই যে কথাগুলো এখানে বাংলাগুলো লিখি নাই, জাস্ট সরাসরি বলছি, ওইটা জাস্ট লিখে দিলাম। এখন আসি, অনেকে এইভাবে নোট খাতা আকারে বানাইছেন, বা এই নোট খাতার দিন আগে আছে। এখন কি এই জবের পরীক্ষার এত আনলিমিটেড সিলেবাসের, আনলিমিটেড অঙ্কের, আপনি কোনটা নোট খাতা বানাবেন? এর থেকে আমাদের বইয়ের হেল্প নেওয়ার সুবিধা না? বইয়ে তো আপনার নোট খাতার থেকে অনেক সুন্দর করে দেওয়া আছে, এবং অনেক নোট টোট করে অনেক টেকনিকও বলা আছে। আর এখানে জাস্ট আমি কথাগুলো বলতেছি, একটু সমন্বয় করে নেবেন, ঠিক আছে? তাহলে 6 × 17 102। তাহলে এই 6 জনের থেকে 5 জনেরটা বাদ দিলে নতুন যে লোকটা, সেইটা এই শিশুটা, তাহলে শিশুটার বয়স বাইর হবে 2 বছর। তাহলে শিশু সমান সমান
2 বছর। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 বছর। ঠিক আছে, ওকে। কঠিন লাগলো কোনো? আগে পরে বিষয়টা বুঝলে কিন্তু খুব সহজ। ওকে, নেক্সট আসি 6 নম্বর পদ্ধতি। 6 নম্বর পদ্ধতিতে গড়ের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত প্রশ্ন। দায়িত্ব নিছি দেখে এগুলো করা দিতেছি, আসলে যদি দায়িত্ব না নিতাম, বই থেকে না করাইতাম, এগুলো অঙ্ক করাইতাম না। কারণ এত ছোট ছোট অঙ্কে এত বেশি সময় দিলে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে, আরো কোয়ালিটি অঙ্ক করতে হবে। তো যাই হোক, এই যে গড়ের হ্রাস বৃদ্ধি সংক্রান্ত প্রশ্ন, এখানে বলতেছে কি যে 11 নম্বর প্রশ্নটা দেখেন। 11 নম্বর প্রশ্ন বলছে যে 11 জন বালকের গড় ওজন 50 বছর, 40 কেজি ওজনটা একজন চলে গেলে বাকিদের গড় ওজন কত? তো এর তো নতুন কিছু নাই। 11 জনের যদি 50 হয় তাহলে 5 11 55, মানে 550। 40 কেজি চলে গেলে থাকবে আর 510, 10 দিয়ে ভাগ করলে হবে 51। আর তো করার কিছু নাই এখানে। হ্যাঁ, হয়তো মনে করছেন মুখে মুখে কেন বলতেছে, এগুলো মুখে মুখে না করলেও আপনারা পারার কথা। ঠিক আছে, আচ্ছা কোয়ালিটি অঙ্ক করি। একটা 93 নম্বর অঙ্ক দেখেন। হ্যাঁ, 93 94 এটা করবো, সমস্যা নাই। 93 নম্বরটা দেখেন। বলছে 30 জন ফুটবল খেলোয়াড়ের একটা দলে তাদের কোচের ওজন যোগ করলে তাদের গড় ওজন 1 কেজি বেড়ে যায়। এই যে 1 কেজি বেড়ে যায়, আগে কত ছিল এটা তো জানি না। তাহলে আমরা কি আগে x আর এখন x+1 ধরবো? না, এটা ধরতে পারি যদি আমরা আগের ওজনের কোনো ক্লু খুঁজে না পাই, তাহলে আমরা এইভাবে ধরবো। কারণ সমীকরণ টাইপের প্রশ্ন এটা কি না, এটা আগে যাচাই করতে হবে। তাহলে আসি, কোষের ওজন যোগ করার পর যদি তাদের গড় ওজন 31 কেজি হয়, এই যে এখানে বলছে না 1 কেজি বেড়ে যায় আবার 31 কেজি হয়, তাহলে ওই 1 কেজি বাদ দিলে তো 30 কেজি হয়ে যাচ্ছে। তার মানে 30 জন ফুটবল খেলার দলে তাদের কোষের ওজন যোগ করলে তাদের গড় 1 কেজি বেড়ে যায়। ঠিক আছে, কোষ সহ মোট ওজন আর কোষ বাদে মোট ওজন টোটাল হচ্ছে 30 জন, কোষ সহ হচ্ছে 31 জন। যখন 31 জন তখন গড় 31, তাহলে মোটে হচ্ছে কত? 961। আর যখন কোষ বাদ ছিল তখন ছিল 30, তখন আবার ওজন 1 কেজি যে বলছে না, গড়ে ওজনে 1 কেজি বেড়ে যায়। তাহলে বেড়ে যদি 31 হয়, তাহলে বাড়ার আগে কি 32 ছিল? অবশ্যই না, বাড়ার আগে 30 ছিল। তাহলে 30 30-এ 900, তাহলে কোষের ওজন হচ্ছে 61 কেজি। ঠান্ডা মাথায় যা হচ্ছে ডিজিটগুলো উল্টা, একটা ভুল করবে কিন্তু ভুল অপশনও থাকবে। ঠিক আছে, এই জন্য কোনো ভুল করা যাবে না। তাহলে আসি 94 নম্বরটা একজন করে দিতে বলছেন। 94 নম্বরটা দেখেন। তাহলে 93 নম্বরটা এক্স ধরে করতে হইলো না, কেন হলো না বুঝতেছেন? কারণ বলছে যে যখন কোষের ওজন যোগ করা হলো তখন গড় 31 হয়ে গেছে। এই যে 1 বেড়ে যদি 31 হয়, তাহলে একবারের আগে 30 ছিল। তার মানে আগে ওজন কত ছিল ওইটা আমরা এক্স যেটা ধরতে চাইলাম ওইটা আমরা অটোমেটিক্যালি পাইলাম, তাহলে তো এক্স আর ধরার দরকার নাই। কিন্তু 94 নম্বর অঙ্কে বলতেছে যে একটা ক্লাসের ছাত্রদের গণিতে প্রাপ্ত মোট নম্বর থেকে 100 বাদ দেওয়ার পরে ছাত্রদের প্রাপ্ত নম্বরের গড় 50 থেকে 48-এ নেমে আসলো। ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? তাহলে এখানে যদি আমরা দেখি যে আগে একটা গড় ছিল আর 100 বাদ দেওয়ার পরে একটা গড়, তাহলে আগের গড় হচ্ছে 50 আর বর্তমান গড় হচ্ছে 48। ঠিক আছে, আচ্ছা তাহলে কখন 100 বাদ দেওয়ার পরে, তাহলে আমরা আগে একটু এক্স ধরে বিস্তারিত দেখি, তাহলে সমীকরণের লজিক একটু ডেভেলপ হবে। সেটা হচ্ছে যে ধরি, এখানে উত্তর কি দিয়েছে? উত্তর চাইছে যে ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত। ধরি মোট ছাত্র সংখ্যা x জন। এখন যখন গড় 50 তখন সমষ্টি হচ্ছে 50 প্লাস এক্স। এই 50 জনের সমষ্টি থেকে যদি আমি 100 বাদ দিয়ে দেই তাহলে কি বার হবে? তাহলে 48 জনের সমষ্টি বার হবে। 48 জনের সমষ্টি কত? সরি 48 জন বলতেছি, মানে এক্স জন। এই ধরুন এক্স জন, যখন গড় 50 তখন সমষ্টি হচ্ছে 50x। আর এখানেও কিন্তু এক্স জনই আছে, কিন্তু এবার গড়টা কমে 48 হয়ে গেছে। তাহলে এবার সমষ্টি কত এটা? তাহলে 50 জন এক্স জনের সমষ্টি যখন গড় 50 তখন যে সমষ্টি, এটা থেকে 100 বাদ দিলে এই গড় 48 হয়ে যাবে। তাহলে এই সমষ্টি থেকে এই 100 বাদ দিলে এই সমষ্টি তৈরি হবে। তাহলে 50x মাইনাস 48x ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে 2x ইকুয়াল টু 100 আর x ইকুয়াল টু হচ্ছে 50। তার মানে ওই ক্লাসে টোটাল 50 জন ছাত্রছাত্রী ছিল। আর মুখে মুখে করার লজিক হচ্ছে গড়ে কমলো,
আগে ছিল গড় 50, পরে 48, তাহলে গড়ে কমলো 2। 100 কমলে মোট, দেখেন একজনে যদি 2 কমে তাহলে 2 জনে কত কমবে 4, 3 জনে কমবে 6, 4 জনে কমবে 8, তাহলে যদি আমি বলি 20 কমলে কতজন, তাহলে 20 যদি কমে তাহলে 20 কে 2 দ্বারা ভাগ করলে 10 জন। এই প্রশ্নে বলা আছে যে 100 জন কমে গেছে, 100 নাম্বার কমে গেছে, তাহলে 100 নাম্বার কমার জন্য স্টুডেন্ট সংখ্যা হইতে হবে 50 জন, কারণ একজনে যদি 2 নাম্বার করে কম পায় তাহলে 50 জনে 100 নাম্বার কম পাবে। ঠিক আছে, আচ্ছা আশা করি সমীকরণ এবং শর্টকাট দুইটা ক্লিয়ার। তাহলে এটা ক্লিয়ার। এখন আসি 7 নম্বর পদ্ধতি। 7 নম্বর পদ্ধতি দেখেন, ক্লাস সবে মাত্র 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা ক্লাস অনেক বেশি ক্লাস না, কিন্তু আমাদের ধৈর্য শক্তি অনেক কমে গেছে, তো আমার নিজেরও কমে গেছে, কারণ আমি আগে 3 ঘন্টা ক্লাস নিচ্ছি অনেকগুলো ক্লাস। তো যাক আপনাদের এত পেন দিব না, আমরা আর আধা ঘন্টা ক্লাস করব। তাহলে আসি 98 নম্বর অঙ্ক। দেখেন এই 7 নম্বর পদ্ধতি হচ্ছে একটা জায়গায় আরেকটা আসলে 8 জনের একটি দলে 65 কেজি ওজনের একজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয়, তাদের ওজন গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়, নতুন ব্যক্তির ওজন কত? এটা হচ্ছে রিপ্লেসমেন্ট রিলেটেড প্রশ্ন, বিএডিসির পরীক্ষা আসছে 2017 সালে। এই যে প্রশ্নটা সমাধান করলাম, এটা ক্লিয়ার সবাই? যারা ক্লাস দেখতেছেন একটু ক্লিয়ার লেগে কমেন্ট করেন তো, আর না হলেও সেটাও বলেন যে কি সমস্যা বুঝেন নাই। কেউ যদি না বুঝেন আবার পুরাটাই বোঝাইতে বলবেন না, স্পেসিফিক বলতে হবে, কমেন্ট করতে পারতে হবে অ্যাটলিস্ট। তাহলে 8 জনের একটি দলের 65 কেজি ওজনের পরিবর্তে নতুন একজন যোগ দেওয়ায় গড় ওজন 2.5 কেজি করে বেড়ে যায়, নতুন ব্যক্তির ওজন কত কেজি? তাহলে একটু প্র্যাকটিক্যালি আসি। রিপ্লেস করার বিষয়টা আর বাদ দেওয়ার বিষয় কিন্তু এক জিনিস না। দেখেন এখানে আছে 8 জন, এই অঙ্কটা হচ্ছে 98 নম্বর অঙ্ক। ওকে, তাহলে 8 জনের একটি দলে 65 ইউজ। আচ্ছা দেখেন একটা রিপ্লেসমেন্টের বেসিকটা বুঝি। এখানে 8 জন আছে, মনে করেন এখানে এক্স নামে একটা লোক আছে, এই এক্স নামে লোকটা এখান থেকে এই 8 জন থেকে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে যাওয়ার কারণে তো 7 জন হয়ে গেল, তাই না? এখন এদের সাথে আবার ওয়াই নামে আরেকটা লোক জয়েন করলো, তাহলে এই দলটা এখানে দেখেন 7 জন প্লাস এক্স, এইখানে 7 জন প্লাস ওয়াই, তার মানে এই 7 জন এই 7 জন ঠিকই আছে, জাস্ট এখানে এক্স নামে লোক ছিল, এখানে ওর জায়গায় ওয়াই নামে আসছে। তাহলে এই অঙ্কটা আমরা ওই যে পিতা মাতার অঙ্কগুলো করলাম একই রকম না, যে পিতা প্লাস 7 পুত্র, আর এখানে মাতা প্লাস 7 পুত্র, কাহিনী কিন্তু সেম প্রায়। আচ্ছা এখন আসি যে এইখানে এই এক্স যে গেল, এক্স এর ছিল 65 ওজন, এন্ড ওয়াই এর কত কেজি ওজন সেটা বাড়ি করতে হবে। খেয়াল করেন যে এই দলের থেকে এই দলের গড় 2.5 কম। কিভাবে বলছে? প্রশ্নে বলা আছে না, প্রশ্নে কি বলা আছে যে 2.5 কেজি, বেড়ে গেছে তাই না, বেশি। তাহলে 2.5 কেজি যদি হয় গড়ে বেশি, 8 জন তো এখানেও আছে, এখানেও 8 জন। খেয়াল করেন তো পিতার পুত্রের যে অঙ্কগুলো করলাম না, গড়ে এত বেশি, তাহলে এখানে গড়ে যদি 2.5 করে বেশি হয় তাহলে 8 জনে হচ্ছে 20 বেশি, তাহলে 20 কে বেশি হবে? ওয়াই বেশি হবে। ওয়াই যদি 20 বেশি হয় তাহলে 65 যোগ 20 সমান সমান 85। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 85 কেজি। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। একশো নম্বর আমরা একজন বলছেন, 100 নম্বরে দেন। বলছে 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কমে যায় যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন লোক যোগদান করে। এই অঙ্কটা কি হিসেবে দিচ্ছে জানি না, কারণ 1 স্টোন সমান 14 পাউন্ড, এই জিনিসটা তো অনেকে জানা নেই। এখানে কি স্টোন আর পাউন্ডের বিষয়টা জানা থাকাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কমে যাবে যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন লোকজন জয়েন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে 10 স্টোন মানে হচ্ছে 140 পাউন্ড।
এখানে দেখেন জাস্ট স্টোন আর পাউন্ডটা বুঝলেই হয়ে যাওয়ার কথা। গোবিন্দ বণিক পাপন কমেন্ট করছেন এই অঙ্কটা করার জন্য। তিন পাউন্ড করে কমে যায়, তাই না? তা দেখেন 7 জনের যদি গড়ে 3 পাউন্ড করে কমে, তাহলে মোটে কত পাউন্ড কমে? 21 পাউন্ড। 21 পাউন্ড মানে হচ্ছে 1.5 স্টোন। তাহলে আগের জন যদি যে ছিল সে যদি 10 স্টোন হয় ওজন, তাহলে যে চলে গেছে তার ওজনটা 10 থেকে 1.5 কমে হয়ে যাবে 8.5। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 8.5। জাস্ট হচ্ছে যে 3 সাথে 21 স্টোনে যে 1.5 পাউন্ড, সরি 21 পাউন্ডে যে 1.5 স্টোন, এইটা জানা থাকতে হবে। ওকে, নেক্সট আসি 101 নাম্বার। এটা খুবই একটা ইন্টারেস্টিং লজিক শিখবো 101 নাম্বার প্রশ্নে। বলতেছে কি যে সেট এস ইকুয়াল টু 0 2 4 5 9 এর মধ্যে কোন সংখ্যাটি বাদ দিলেও সবগুলোর গড় অপরিবর্তিত থাকে। এটা খুব একটা বেসিক প্রশ্ন, যে গড়ের সমান কাউকে যোগ করলে অথবা গড়ের সমান কাউকে বাদ দিলে গড় অপরিবর্তিত থাকে। 0 2 4 5 9, 0 2 4 5 9, এখানে আছে কটা সংখ্যা? 5টা সংখ্যা। তাহলে এদের গড় কত? 2 যোগ 4 যোগ 5 যোগ 9, 4 2 6 5 11 আর 9 20। এখানে 0 তো একটা সংখ্যা, তাহলে 5টা সংখ্যার গড় হচ্ছে কত? 4। তাহলে এদের গড় 4। খেয়াল করেন এই গড়ের সমান এখানে একটা সংখ্যা আছে 4, একে যদি বাদ দিয়ে দেই তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে ওদের গড় কিন্তু 4 থাকবে। তাহলে বাংলাদেশে যদি 16 কোটি লোকের গড় মধ্যে যদি ধরা আছে গড় আয় 1000 টাকা, তাহলে গড়ের সমান সমান যাদের আয় আছে তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া যায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি যাই হোক, তাহলে গড়ের উপর কোনো ইফেক্ট ফেলবে না। তবে হ্যাঁ, গড়ের বেশি বা কম যদি কেউ বাদ পড়ে যায় তাহলে সমস্যা হবে। তো এখানে হচ্ছে যে বলছে কি যে কোন সংখ্যাটি বাদ দিলেও সবগুলো গড় অপরিবর্তিত থাকবে। যেহেতু গড় 4, আবার 4-এর সমান একটা সংখ্যা আছে, এই 4কে বাদ দিলে গড় অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আচ্ছা 102 103 একই রকম অঙ্ক, রিপ্লেসমেন্টের অঙ্ক একই রকম পারবেন। হ্যাঁ, গোবিন্দ বণিক পাপন 1 পাউন্ড ইকুয়াল টু 1 পাউন্ড ইকুয়াল টু 14 স্টোন না, 1 স্টোন ইকুয়াল টু 14 পাউন্ড। এটা বইয়ে দেওয়া আছে, লিখে দেওয়া আছে 1 স্টোন সমান সমান 14 পাউন্ড। আমরা গুগলও করতে পারেন। আচ্ছা, নেক্সট আসি বিবিধ গড়। বিবিধ গড় এখানে 104 নম্বর প্রশ্নটা দেখেন, ভগ্নাংশ আসছে। বলছে যে 1/2, 3/4, 5/6, 5/12 এদের গড় কত? অর্থাৎ ভগ্নাংশগুলোর গড় বাড়ি করতে বলছে। তাহলে ভগ্নাংশগুলোর গড় বাড়ি করতে গেলে কি করতে হবে? এদের সবগুলা যোগ করে 4 দিয়ে ভাগ করে তারপরে গড় বাড়ি করতে হবে। তাহলে সবগুলো যোগ কিভাবে করা যায়? জটিলের কিছু নাই বা নতুন করে ভাবনার কিছু নাই, জাস্ট ভগ্নাংশ একটু সময় লাগবেই। তাহলে 1/2 প্লাস 4-এর উপরে 3 প্লাস, এখানে কিন্তু ওই লসাগু গসাগুর মতো কোনো শর্টকাট টেকনিক নাই যে উপরে গেলে লসাগু নিচের গেলে গসাগু, এরভাবে হয় না। যা শুধু লসাগু করবো কিভাবে? 2 4 6 12 এর লসাগু 12, কারণ বড়টাকে সবগুলো দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 3 3 9, 6 2 12, 5 2 10, 12 12 5। তাহলে 9 6 15, 15 15 30/12 কাটাকাটি করলে 6 দিয়ে 6 2 12, 5/2। এটা হচ্ছে সমষ্টি। এই সমষ্টিটিকে আমরা কটার সঙ্গে দিয়ে ভাগ করবো? 1 2 3 4, তাহলে 4 দিয়ে ভাগ করবো। 4 দ্বারা ভাগ করা মানে যা 1/4 দ্বারা গুণ করা মানে তা। তাহলে 8-এর উপরে 5, এই যে 8-এর উপরে 5 এটা কি? এটাই হচ্ছে এই 4টা ভগ্নাংশের গড়। তাহলে নতুন কিছু নাই, জাস্ট ভগ্নাংশের নর্মাল নিয়মে করে 4 দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আসি 107 নম্বর অঙ্ক দেখেন। এগুলো একটু হচ্ছে যে ব্যতিক্রম অঙ্ক, তো এই জন্য আমি বেশি বেশি করে একটু করাই দিতেছি। আপনারা যারা আজকে ক্লাসটা করতে পারতেছেন না তারা নেক্সটে এসে এটা করবেন। তা আমি আরেকটা ক্লাস নিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আজকে শেষ করে দিই। তাহলে 107 নম্বর বলছে 3 জন পুরুষ 6 জন বালকের গড় আয় 12 টাকা। ঠিক আছে না?
3 জন পুরুষ ও 6 জন বালকের গড় আয় 12 টাকা। তাহলে 3 + 6 = 9 জনের গড় আয় যদি 12 টাকা হয় তাহলে মোট আয় হচ্ছে 108 টাকা। জনের সময় কিন্তু ওই বাংলাদেশের মাথা পিছু আয় $3000 না, এটা কিন্তু যে 1000 কোটি টাকা ইনকাম করে তারও, আর যে 1 টাকা ইনকাম করে তারও। তাহলে এখানে 3 জন পুরুষ 6 জন বালকের গড় আয় 12 টাকা, মানে কে কত করে করুক গড় 12, তার মানে 9 × 108 টাকা। একজন পুরুষের আয় 2 জন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত? তাহলে একজন পুরুষ সমান 2 জন বালক। তাহলে আমরা দেখতেছি যে এখানে 3 জন পুরুষ প্লাস 6 জন বালক মিলে 108 টাকা আয় করে, তাই না? তাহলে আমরা আসি যে এখানে এই বালকগুলোকে আমরা পুরুষ বানাই ফেলবো। তাহলে 6 জন বালক মানে যা, 3 জন পুরুষ মানে যা। কেন? কারণ প্রশ্নে বলা আছে যে 2 জন বালক সমান 1 জন পুরুষ। তাহলে আসি এই 6 জন বালক মিলে হয়ে গেল 3 জন পুরুষ। তাহলে এই 3 জন পুরুষ তো আগে থেকে আসে, তাহলে 3 জন পুরুষ 6 জন পুরুষের আয়ও 108 টাকা। তাহলে একজন পুরুষের আয় হবে 6 দিয়ে ভাগ করলে 6 × 6 আর থাকতেছে 4, 48, 6 × 8 = 48, অর্থাৎ 18 টাকা করে হচ্ছে একজনের পুরুষের আয়। 12 × 6 = 72, 9 কেন? 12 × 6 = 72, 9 কেন? কারণ হচ্ছে কি যে 3 জন পুরুষ ও বলাস, ও মানে কি 2 দলে যোগ করতে হবে, শুধু বালকের আয় ওইটা না, ওইখানে পুরুষ সহ বালকের আয়। এরপরে কত নম্বর? 105 অথবা 106 যে কোনো একটা করে দেন। 105, 106। 106 বলতেছে কি 1 দশমাংশ এবং 1 সহস্রাংশ এর গড় কত? এই ভগ্নাংশের একটা তো করলাম। 1 দশমাংশ মানে কি 10 ভাগের 1 ভাগ, 1 শতাংশ মানে কি 100 ভাগের 1 ভাগ, আর 1 সহস্রাংশ মানে কি 1000 ভাগের 1 ভাগ। এখন বলছে কি যে 1 দশমাংশ এবং 1 সহস্রাংশ এর গড় কত? তাহলে এই যে এটা বাদ দিয়ে এই দুটার যোগফল, এই দুটার যোগফল করতে গেলে কি হবে? এটা 1000 থেকে এটা 100 গুণ বেশি, তাই না? আচ্ছা, তাহলে এখানে 1000 নিলাম, 10 দিয়ে ভাগ করে 100 + 1, তার মানে 101 / 1000। উত্তর কি চাইছে? উত্তর চাইছে গড়। গড় মানে কি এদেরকে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ মানে কি ভাগ মানে হচ্ছে নিচের সাথে 2 গুণ, তার মানে 101 / 1000 দিয়ে যদি 101 কে ভাগ করি, সরি হ্যাঁ 101 কে ভাগ করি, আমি এটা জাস্ট লিখে দিলাম, আপনারা নিজে থেকে বাকিটা করে নেবেন, ঠিক আছে? 101 / 2000 দশমিক মান বের করতে পারেন। ওকে, 105 ইয়াসমিন আক্তার বলেন 105 একটা করে দিতে, 106 নম্বরটা করে দিলাম। আসি 108, 9, 10, 11, 109 নম্বরটা করে দিই, ভাঙে ভাঙে অঙ্ক আছে। বলছে যে কোন শ্রেণীতে 10 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, এর মধ্যে 9 জন ছাত্রের উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি হলে দশম ছাত্রের উচ্চতা কত? তাহলে এখানে ফুট আর ইঞ্চি একসাথে আছে, আমরা ইঞ্চিকে গুণ করব, ফুটকে গুণ করব, ইঞ্চিগুলোকে ফুটে কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হচ্ছে কোন শ্রেণীতে 10 জন ছাত্রের গড় উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, পাঁচ ফুট 6 ইঞ্চি, এটাকে 10 দ্বারা গুণ করলে কি হয় খেয়াল করেন, স্টাইলটা দেখেন। 5 × 10 = 50 ফুট, আর এইখানে 6 × 10 = 60 ইঞ্চি। 60 ইঞ্চিকে তো 60 ইঞ্চি রাখা যাবে না, 60 ইঞ্চিকে ফুটে বানাইতে হবে। তাহলে আমরা জানি 12 ইঞ্চি 1 ফুট, তাহলে 12 ইঞ্চি দিয়ে 60কে ভাগ করলে 5 ফুট। তারপরে এই যে 60 ইঞ্চি হচ্ছে এইটা মানে হচ্ছে আবার 5 ফুট, তার মানে টোটাল হচ্ছে 55 ফুট। এই কনভার্সনের বিষয়টা আমরা বুঝবো এই অঙ্কে, ঠিক আছে? তাহলে 5 ফুট 6 ইঞ্চিকে 10 দ্বারা গুণ করলে 55 ফুট হয়। প্র্যাকটিক্যালি আরো আসেন, 6 ইঞ্চি মানে কি? 6 ইঞ্চি মানে হচ্ছে হাফ, তাহলে হাফ 5.5 ফুট কে যদি 10 দ্বারা গুণ করি তাহলে তো 55 ফুটে হবে। নেক্সটে কি বলতেছে, এর মধ্যে 9 জন ছাত্রের ওজন 5 ফুট 5 ইঞ্চি, তাহলে 5 ফুট 5 ইঞ্চিকে যদি আমি 9 দ্বারা গুণ করি তাহলে 5 লং 45 ফুট আর 5 লং 45 ইঞ্চি। তাহলে দেখেন এখানে এই ইঞ্চি থেকে 45 ইঞ্চি থেকে যত ফুট নেওয়া যায় তত ফুট 45 এর সাথে অ্যাড করে দিতে হয়। কিভাবে? 12 ইঞ্চি যেহেতু 1 ফুট,
তাহলে এখানে হচ্ছে 3 বারং 36, ঠিক আছে না? 3 বারং 36, এই 3 ফুট এটার সঙ্গে যোগ করে করে ফেলতে হবে 48 ফুট। 48 ফুট যদি হয়ে যায় তাহলে এখানে আর থাকে 9 ইঞ্চি। তাহলে 48 ফুট 9 ইঞ্চি, এটা কি? এটা হচ্ছে 9 জনের। তাহলে এখানে হচ্ছে 10 জনের আর এটা হচ্ছে 9 জনের। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে দশম ছাত্রের কত। তাহলে এই 10 জন থেকে 9 জন বাদ দিলে তো হয়ে যাচ্ছে 55 ফুট, আর এখানে 48 ফুট 9 ইঞ্চি, তাই না? তাহলে 55 ফুট থেকে 48 ফুট 9 ইঞ্চি। এখন দেখেন এই 55 ফুট থেকে 48 ফুট বাদ দিলে থাকে কত ফিট? থাকে হচ্ছে 7 ফুট। কিন্তু যেহেতু 9 ইঞ্চি আছে, এই 7 ফুট থেকে আবার 9 ইঞ্চি বাদ দিতে হবে। তাহলে 7 ফুট থেকে যদি 9 ইঞ্চি বাদ দিয়ে দেই, তাহলে আমরা এই 55 ফুটকে আমরা এখানে লিখতে পারতাম 54 ফুট 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চি থেকে 9 ইঞ্চি বাদ দিলে 3 ইঞ্চি, আর এখানে যাচ্ছে 6 ফুট। অথবা আমরা যে বিয়োগ করে 7 ফুট আনছিলাম, 7 ফুট থেকে 9 ইঞ্চি বাদ দেওয়ার সিস্টেম কি? ওই যে টাকা পয়সা যেভাবে একসাথে হিসাব করে, অথবা মাস দিন বছর এই হিসাবে। তাহলে 7 ফুট থেকে 9 ইঞ্চি বাদ দিতে হবে, তাহলে 6 ফুট হবে। আর এই 7 ফুটের 1 ফুটকে যদি আমরা ইঞ্চি বানাই 12 ইঞ্চি, 12 ইঞ্চি থেকে 9 ইঞ্চি বাদ দিতে হচ্ছে 3 ইঞ্চি। তাহলে 6 ফুট 3 ইঞ্চি হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ওকে। তারপর আসি 110। একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করায় জন্য ঘন্টায় 10 টাকা করে, এবং আচ্ছা এই অঙ্কটা কি ক্লিয়ার? 6 ফুট 3 ইঞ্চির বিষয়টা এরকম কিন্তু মাস বছর এরকম অঙ্ক আগেও আসছিল। 111 নম্বরটা করে দিব। আচ্ছা 111 নম্বরটা দিই। 111 আর 110 নম্বর একই রকম অঙ্ক। 110 নম্বরটা সহজ আছে, 11 নম্বরটা করে দিই। 111 নম্বরটা দেন সমীকরণ ধরে। 111 নম্বর বলতেছে যে একজন শ্রমিক প্রথম 8 ঘন্টায় প্রতি ঘন্টা কাজ করার জন্য গড়ে 40 টাকা করে পায়। ওভারটাইম কাজ করলে প্রতি ঘন্টায় 80 টাকা করে পায়। একদিনে তার ঘন্টা প্রতি আয় 60 টাকা হলে সে কত ঘন্টা ওভারটাইম করেছিল? তো এখানে দেখেন এই অঙ্কটাতে এক্স ধরে করতে হবে কিনা, তার আগের অঙ্কটার সাথে সমন্বয় করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে 8 ঘন্টা কাজ করে প্রতি ঘন্টা কাজ করার জন্য সে 40 টাকা পায়। তাহলে 8 ঘন্টা যদি কাজ করে 4 32 320 টাকা পাবে। ওভারটাইম কাজ করলে প্রতি ঘন্টায় 80 টাকা করে পায়। তাহলে আমরা একটু লিখে লিখে করি, তাহলে বিষয়টা বুঝে ধরে রাখতে সুবিধা হবে। প্রথম 8 ঘন্টা, তাই না? মনে করি এটা একটা রেঞ্জ কাজ করা টোটাল। ধরা আছে এখানে শুরু, অফিসে ঢুকলো, আর এখানে বের হলো শেষ। এর মধ্যে প্রথম 8 ঘন্টা, মনে করি এটা একটা 8 ঘন্টার রেঞ্জ। এই 8 ঘন্টা সে 40 টাকা করে পায়। তাহলে একজন যদি কাজ করে এই 8 ঘন্টা কাজ করলে 320 টাকা করে পাবে। আর পরের এই ঘন্টাটা কত ঘন্টা আমরা জানি না, কিন্তু এই ঘন্টা কাজ করলে প্রত্যেক ঘন্টায় 80 টাকা করে পাবে, মানে ডাবল টাকা পাবে। একদিনে তার ঘন্টা প্রতি আয় 60 টাকা হলে সে কত ঘন্টা ওভারটাইম করেছিল? এই যে একদিনে হচ্ছে কি যে সে সারাদিনে অফিসে ঢুকলো, অফিস থেকে বের হয়ে তার হাতে অনেকগুলো টাকা। এই টাকাগুলো সে এই ঘন্টা দিয়ে, যত ঘন্টা সে কাজ করছে তত ঘন্টা দিয়ে ভাগ করলো, ভাগ করে দেখতেছে সে 60 টাকা করে পাইছে। এখন উত্তর কি চাইছে? উত্তর চাইছে যে সে কত ঘন্টা ওভারটাইম করেছিল, মানে এই যে এইটার মানটা আমাদেরকে বাইর করতে বলতেছে। তাহলে এটা কিভাবে বাইর করা যাবে? এটা এক্স ছাড়া কি বাইর করা যাবে? এক্স ছাড়া এই জন্য যাবে না যে এই 60 টাকাকে বাইর করার জন্য আমাদের টাইম দরকার, টোটাল টাইম। আর এই 8 ঘন্টা তো এখানে দেওয়া আছে, ঠিক আছে, বাট এইখানে 5 ঘন্টা বা 10 ঘন্টা যদি বলতো তাহলে এটা যোগ করে এখানে বসাইতাম। তাহলে এইটা না পারার কারণে এখানেও আমরা জানি না, তাহলে আমরা এইটার নাম দিব ওভারটাইম করে এক্স ঘন্টা। তাহলে এটা লিখি, ধরি ওভারটাইম সমান সমান এক্স ঘন্টা। তাহলে প্রশ্ন মতে কি হবে একটু আগে বুঝি। এইখানকার ভাঙ্গা টাকাটা আর এই ওভারটাইমের টাকাটা যোগ করলে এই যে 60 টাকা করে সে গড়ে টাকা পাইছে না, এইটার সমান হবে। কিরকম? প্রশ্ন মতে প্রথম 8 ঘন্টার বেতন প্লাস ওভারটাইম 80 টাকা করে এক্স ঘন্টার বেতন, এই দুটো যোগ করার কারণে যেটা বাইর হলো সেটা কি? সেটা হচ্ছে মোট সারাদিন মিলে কাজ করা বেতন ইকুয়াল টু মোট কত ঘন্টা কাজ করছে। এইখানে 8 ঘন্টা কাজ করছে আর এখানে এক্স ঘন্টা কাজ করছে, তাহলে মোট কাজ করছে 8 প্লাস এক্স। এখন এই যে মোটের উপর গড় বলছে না 60,
তাহলে এই ঘন্টার সাথে আমরা গুণ করব 60। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি 8 গুণন 40 আর x গুণন 80 এগুলো যোগ গুণ করে যেটা পাওয়া যাচ্ছে এইটা হচ্ছে টোটাল। আর এইখানে 8 যোগ x গুণন 60 এটা কি? এই 8 গুণন x হচ্ছে সারাদিনে মিলে সে কত ঘন্টা কাজ করছে, আর এই 60 টাকা হচ্ছে সারাদিনে মিলে তার গড়। তাহলে এই গড়ের সাথে গুণ করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 320, এখানে হচ্ছে 80x, এখানে হচ্ছে 60x মাইনাস 60x ইকুয়াল টু 648, 480 থেকে 320 বাদ। তাহলে 20x ইকুয়াল টু 160, x এর মান হচ্ছে 8। x এর মান যদি 8 হয় অ্যান্সার কি চাইছে? অ্যান্সার তো চাইছে x এর মানে ওভার টাইম কত। তাহলে এই ওভার টাইমের অ্যান্সারটা হচ্ছে উত্তর 8 ঘন্টা। তার মানে সে নর্মাল ডিউটি করছে 8 ঘন্টা আর ওভার টাইম ডিউটি করছে 8 ঘন্টা। এই অঙ্কগুলা রুল অফ অ্যালিগেশন দিয়ে কয়েক সেকেন্ডে করা যায়। কিরকম? প্রথমে গড় ছিল 40, শেষে গড় হচ্ছে 60, আর আরেকটা গড় ছিল 80। তাহলে আর যদি বিয়োগ করি তাহলে 60 আর 80 বিয়োগ করলে 20, এখানে 60 আর 40 বিয়োগ করলেও 20। 20-20 রেশিও হচ্ছে 1:1। তার মানে সে প্রথম অংশে যত ঘন্টা কাজ করছে দ্বিতীয় অংশে তত ঘন্টায় কাজ করছে। প্রথম অংশে যেহেতু কাজ করছে 8 ঘন্টা, দ্বিতীয় অংশও কাজ করবে 8 ঘন্টা। আমরা একটু লজিক্যালি ভাবেন যে 40 আর 80 এর ঠিক মাঝ বরাবর হচ্ছে 60। তার মানে সমান সমান পরিমাণে বা সমান সমান ঘন্টায় কাজ করলেই কেবলমাত্র 40 আর 80 টাকার গড় 60 টাকা আনা সম্ভব। তাহলে এই জন্য যেহেতু নর্মাল কাজ করছে 8 ঘন্টা, তাহলে ওভার টাইমও করছে 8 ঘন্টা। ক্লিয়ার কিনা একটু জানাবেন। 111 নম্বরটা ক্লিয়ার? ওকে, তাপস বিশ্বাস বলছেন ক্লিয়ার। আচ্ছা, যারা আছেন একটু কমেন্ট জানাবেন। আর ক্লাসটা যদিও টপিকটা পুরোটা শেষ করে দিতে চাইলাম, কিন্তু শেষের দিকের প্রশ্নগুলো একটু কোয়ালিটি প্রশ্ন, এগুলো বোঝাইতে একটু সময় লাগবে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এইখানে আর কন্টিনিউয়াস দাঁড়ায় থাকা সম্ভব হচ্ছে না, মানে পা প্রচণ্ড ব্যথা করতেছে। তো এই জন্য আজকে ক্লাসটা এখানেই ক্লোজ করলাম। আগামী দিনে আমরা এই অংশ থেকে শুরু করে একটা লিখিত পাঠ সহ ক্লিয়ার করে ফেলবো। কোনো সমস্যা হলে আপনারা বলবেন, আমরা আগামী দিনে একটা ছোট ক্লাস নিব। প্রয়োজনে আমরা এর আগের যে টপিক পড়ছিলাম ওইখানে রিটেন পার্টের অঙ্কগুলো করাই দেই নাই, ওইটা সহ অ্যাডজাস্ট করে নিব, সমস্যা হবে না। ঠিক আছে? শর্টকাটটা আসলে হচ্ছে কি, এটা রুল অফ অ্যালিগেশন আগে আপনাদের বোঝাইতে হবে। যারা আমাদের রুল অফ অ্যালিগেশনের ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে এক পাশের টাকার পরিমাণ এক পাশে লিখে আরেক পাশের টাকার পরিমাণ এক পাশে। এখানে নর্মাল মজুরি 40 টাকা, ওভার টাইম মজুরি 80 টাকা, আর মাঝখানে লিখতে হয় অ্যাভারেজ বা সবকিছু মিক্স করে কত হবে। এখানে দুই সময় মিক্স করে টোটাল অ্যাভারেজ হচ্ছে 60। আর বিয়োগ করলে 20:20, 20:20 মানে যা, 1:1 মানে তা। তার মানে 40 টাকা রেটে যত ঘন্টা কাজ করছে 1:1 মানে সমান সমান, তার মানে 80 টাকা রেটেও তত ঘন্টা কাজ করছে। এগুলো যারা বুঝতে চান তারা হচ্ছে যে রুল অফ অ্যালিগেশন টপিকটা ভালো করে দেখে নেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, শুভরাত্রি। একটা বিষয় না বললেই নয়, আপনাদের একটু বলে নেই, আমাদের শতকরা টপিকটার আগ পর্যন্ত প্রায় ক্লাস হয়ে যাচ্ছে এই টপিকটা। এরপরে কিন্তু আমরা সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করব, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কষা। তো আপনাদের পরিচিত যে কেউ এখনো এই কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে যেতে পারে, কারণ শতকরা টপিকের পরে ভর্তি নিলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে রিকভার করা। ঠিক আছে? তাহলে ভালো থাকেন সবাই, ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত।